নেটওয়ার্ক আবার হচ্ছে না। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু জানাও, তাহলে আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আর ভাইয়াকে ঠিকভাবে তোমরা ফ্রেমে দেখতে পাচ্ছ কিনা, আমরা দ্রুত ক্লাস শুরু করে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়বো, গত ক্লাসে কি পড়ছি আমরা সেটা একটু হালকা করে বলি। সেটা হচ্ছে যে তোমার কোষের মধ্যে আমরা কোষের বিভিন্ন অঙ্গাণু শুরু করে দিয়েছি অলরেডি। সো আমরা তাহলে এখন থেকে ক্লাসটা শুরু করি। ওকে, তো আমরা গত ক্লাসে হচ্ছে কি পড়লাম, আমরা গত ক্লাসে আমরা পড়লাম হচ্ছে কোষ ঝিল্লি এবং কোষ প্রাচীর, এই দুটা টপিক আমরা হচ্ছে মোটামুটি পড়লাম। তো এখানে লাস্টে আমি তোমাদেরকে কোষ ঝিল্লির রাসায়নিক গঠনের মধ্যে পার্সেন্টেজগুলো বলা হয়নি, আমার স্লাইডে তোলা হয়নি বলে আমি আসলে বলা হয়নি। সো পার্সেন্টেজগুলো বই থেকে দেখে নিবা, লিপিড কত পার্সেন্ট থাকে, প্রোটিন কত পার্সেন্ট থাকে এবং পলিস্যাকারাইড বা হচ্ছে কার্বোহাইড্রেট কত পার্সেন্ট থাকে, এগুলো একটু দেখে নিবা, হিসাব নিকাশগুলো একটু দেখে নিবা অবশ্য বই থেকে। সো তুমি যদি তোমার কোষঝিল্লি গঠনে তুমি এই পার্সেন্টেজগুলো যদি তোমার সৃজনশীলে লিখে দিতে পারো, টিচার আরো ভালো নাম্বার দিতে পারো তোমাকে। হ্যাঁ, আর যদিও এগুলো যে খুব ম্যান্ডাটরি এমন না, কিন্তু ঘটনা হচ্ছে তুমি যত ইনফরমেশন তুমি টিচারকে প্রেজেন্ট করতে পারবে এটা তোমার জন্য ভালো, আবার আরেক দিকে হচ্ছে এমসিকিউর জন্য পড়া হয়ে যাবে আর কি। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের মোটামুটি কথাবার্তা। হ্যাঁ, এমডি জিহান যেটা বলছো সেটাই সঠিক। বাই লেয়ার মানেই তো বুঝতে পারছো দুটা লেয়ার, ফসফোলিপিডের দুটা লেয়ার আছে, এটাকে আমরা বলছি ফসফোলিপিড বাই লেয়ার, আর কিছু না। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। আসসালামু আলাইকুম, আমরা আমাদের শুরু করতেছি ক্লাস নাম্বার 3, কোষ ও কোষের গঠন, লেকচার নাম্বার 3। সো আজকের ক্লাসে আমরা মোটামুটি দেখা যাবে যে তোমার বিভিন্ন যে খুচরা অঙ্গাণুগুলো আছে, খুচরা অঙ্গাণুগুলো পড়া ট্রাই করবো। খুচরা বলতে ভাইয়া, আমরা গত ক্লাসে বলছিলাম যে ভাইয়া মূল অঙ্গাণু হচ্ছে হাতে গোনা 4-5টা, যেগুলো থেকে আমাদের সৃজনশীলের প্রশ্ন আসবে, কিন্তু এগুলোর বাহিরেও তো অঙ্গাণুর কোনো অভাব নাই। সো অভাব নাই তো এগুলো কি পড়া লাগে ভাইয়া? হ্যাঁ, পড়া তো লাগেই, কারণ এমসিকিউ তো কোনো ভরসা নাই, এমসিকিউ কোথা থেকে আসবে এগুলো তুমি মানে বলতেও পারবে না। সো আজকের ক্লাসটা হচ্ছে বেসিক্যালি এমসিকিউ বেসড। তুমি যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো, তোমার বলা যাবে যে তোমার এমসিকিউ প্রিপারেশনটা অনেক ক্ষেত্রেই হয়ে যাবে অঙ্গাণুগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, আর পরের ক্লাসে আমরা ইনশাল্লাহ হচ্ছে যে প্লাস্টিড এবং মাইটোকন্ড্রিয়া দেখার চেষ্টা করব, যেটা হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, আমি গত ক্লাসে তোমাদেরকে বলে আসছি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি আর কি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা খুচরা টপিকগুলো পড়ে শেষ করার চেষ্টা করবো, যত ধরনের খুচরা অঙ্গাণু আছে যেগুলো আমাদের এমসিকিউতে লাগে আর কি। ঠিক আছে, এবং পাশাপাশি কিছুটা জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলো তো লাগতে পারে। সো শুরু করি। শুরু করার আগে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যে তোমার ধরো সেটুসে এই চ্যাপ্টারটার উপর তোমাকে পরীক্ষা নেওয়া হবে, তোমাকে বলা হইলো তোমার হাতে 10 মিনিট আছে, তুমি কোন জিনিসটা রিভাইজ করতে চাও যেখানে তুমি এমসিকিউ ভালো পারবা। সো একটা কথা বলবো, তুমি যদি হাতে 10 মিনিট থাকে বা হাতে যদি সেটুসে 5 মিনিটও থাকে, তুমি সবার আগে যে জিনিসটা রিভাইজ করবা যেখান থেকে অবশ্যই এমসিকিউ আসবেই, তোমার এই চ্যাপ্টার থেকে একটা এমসিকিউ করলে এই ধরনের এমসিকিউ থাকবেই, সেইটা হইতেছে সকল অঙ্গাণুর কাজ। যত ধরনের অঙ্গাণু তুমি পড়তেছো প্রত্যেকটা অঙ্গাণুর, সকল অঙ্গাণুর বেসিক কাজ, অন্ততপক্ষে বেসিক কাজগুলা যেগুলো গুরুত্বপূর্ণ কাজ, এগুলো এমসিকিউর জন্য আমি বলতে পারি যে 10 স্টার ইম্পর্টেন্ট। মনে রাখবা, তোমার হাতে সময় আছে অনলি ধরো সে টু সে 5 মিনিটস বা 10 মিনিটস, তোমাকে বলছে তোমাকে একটা পড়া রিভাইজ করার সুযোগ দেওয়া হইলো, তুমি এমসিকিউ আসবে 10টা, তুমি যাতে কমন ফেলতে পারো, তুমি জাস্ট এখন একটু পড়ার টাইম পাইছো, তাহলে তুমি সেই ক্ষেত্রে শুধুমাত্র অঙ্গাণুগুলা কাজ পড়বা। মানে আমি জাস্ট সেই টু সেটা উদাহরণ দিয়ে বুঝাতে চাচ্ছি যে কতটা ইম্পর্টেন্ট। দেখা যাবে 10টার মধ্যে 5টাই প্রশ্ন আসবে যে অমুক অঙ্গাণুর কাজ কি বা তমুক কাজ কোন অঙ্গাণুর, এই রিলেটেড কোশ্চেন হবে। তো এখন আমি তোমাদেরকে আরেকটা সাজেশন দিব, সাজেশন দিয়ে তারপর ক্লাসে শুরু করব। আমাদের যখন সব অঙ্গাণু পড়া শেষ হয়ে যাবে, ট্রাই করবো ভাই একটা আর্ট পেপারে একটা বড় একটা চার্ট তৈরি করার। আমি প্রত্যেকটা চ্যাপ্টার পড়ানোর সময় দেখা যায় কোনো না কোনো একটা মাস্টার চার্ট তৈরি করতে বলি। এই চ্যাপ্টারের মাস্টার চার্ট হবে অনেক বিশাল একটা মাস্টার চার্ট। কেন বিশাল? কারণ চ্যাপ্টারটাই বিশাল। তো এখানে
তোমার কি কি রাখতে পারো? ফার্স্টে অঙ্গাণুর নাম রাখতে পারো, ওই অঙ্গাণুর কোনো অপর নাম আছে কিনা সেটা রাখতে পারো। এগুলো লিখে নাও, নোট ডাউন করে নাও, আমি আর লিখতেছি না এখানে। সো তোমরা কিভাবে মাস্টার চার্টটা সাজায় রাখতে পারবে এবং এটা তোমরা দেয়ালের সামনে টাঙায় রাখবা। সো প্রত্যেকদিন একবার রিভাইজ করবা, কখনো ভুলবা না পরীক্ষার একদিন পর্যন্ত। তো অঙ্গাণুর নাম, সেই অঙ্গাণুর কি অপর নাম আছে, সেই অঙ্গাণুর কিছু বেসিক স্ট্রাকচার, আমরা খুব ডেপথে না গিয়ে কিছু বেসিক স্ট্রাকচারাল কথাবার্তা, যেমন সেটুসে কোষ প্রাচীরে 3টা স্তর আছে, স্তরের নামগুলো অন্তত পক্ষে বলো। আর হচ্ছে স্তর অ্যারো দিয়ে লিখে দাও কি কি দিয়ে নির্মিত। ভিতরে পার্সেন্টেজ বা খুব অত ডিটেলসে যাওয়ার দরকার নাই, অর্থাৎ অ্যাটলিস্ট বেসিক জিনিসগুলো যাতে আমি একটা বা চার্ট দেখলে যাতে আমার মাথায় আসে, এনি টাইম এনি হোয়ার আমাকে যাতে আমি বলতে পারি। সো এইভাবে প্রিপেয়ার করতে হবে। সেইটুসে তোমার কোষ ঝিল্লি, বেশি কিছু না, 4টা পয়েন্ট লিখবা জালি জালি, তাই না? ফসফোলিপিড, বাইলেয়ার, প্রোটিন, পেরিফেরাল আর ইন্টিগ্রাল, আর হচ্ছে তোমার ওই যে ওইদিকে 2টা পয়েন্ট কোলেস্টেরল আর হচ্ছে আরেকটা পয়েন্ট ওই যে হোয়াটএভার। এখন আমরা গ্লাইকোক্যালিক্স। তো এখন এইভাবে করে করে তোমরা ভৌত গঠনে একটা ইম্পর্টেন্ট কথাগুলো লিখলা। তারপর আরেকটা কলামে কি আসতে পারে, আরেকটা কলামে আসতে পারে সকল অঙ্গাণুর কাজ। বুঝা যাচ্ছে? সো মানে সকল অঙ্গাণু কাজ বলতে প্রত্যেকটা যে অঙ্গাণু বলতেছে সেই অঙ্গাণুর বেসিক কাজগুলা বা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজগুলা। সো এইভাবে করে নোট ডাউন করো, প্লাস আরেকটা ছক রাখতে পারো বিশেষ তথ্য, মানে কোনো একটা স্পেসিফিক তথ্য থাকলে, ধরো এইখানে খুব একটা বিশেষ এনজাইম আছে, এই এনজাইমের নামটা কি, ঠিক আছে? সো এইরকম বিশেষ তথ্য দিয়ে একটা বড় কলাম করবা। এই কলমে অনেক ধরনের জিনিস আসতে পারে, ধরো এই কলমে আরো বিভিন্ন ধরনের জিনিস আসতে পারে, যে কোন অঙ্গাণু কোথায় থাকে, ধরো এটা উদ্ভিদ কোষে এক্সক্লুসিভলি থাকে, এটা এখানে পাওয়া যাবে না, অন্যখানে পাওয়া যাবে না, বা এটা এক্সক্লুসিভলি এখানেই বেশি থাকে, অন্যখানে কম থাকে। সো এই ধরনের এক্সক্লুসিভ ইনফরমেশন, ধরো এই অঙ্গাণু কোনো কোনো জায়গায় অনুপস্থিত, কোনো কোনো জায়গায় উপস্থিত, উপস্থিত, অনুপস্থিত, বেশি সংখ্যক উপস্থিত, এরকম 3টা সেগমেন্টও করতে পারো চাইলে আলাদা। সো এরকম করেও কিছু সেগমেন্ট রাখতে পারো যেগুলো বিশেষ তথ্যের আন্ডারে অ্যাকচুয়ালি পড়ে যায়, তুমি যদি আলাদা করে চার্ট কলাম করতে পারো। সো এগুলো কিছু সাজেশন ছিল, যখন চ্যাপ্টারটা পুরো পড়া হয়ে যাবে, পড়ানোর পর আমি অ্যাটলিস্ট চাবো তোমাদের মিনিমাম স্টুডেন্ট যদি আমাদের কোর্সে 200 জন থাকে, সেখানে আমি চাবো যে অ্যাটলিস্ট মিনিমাম আমাকে 50 জন, যাতে 50 জনের চার্ট যাতে আমি গ্রুপে দেখি যে সবাই ট্রাই করছে, এবং সবচেয়ে বেস্ট চার্টটা তাহলে গ্রুপে থাকবে, চার্টটা সুন্দর হবে, তোমরা দেখে শিক্ষা নিতে পারবা যে এইভাবে চার্টটা করলে আমি হচ্ছে ভালো করে তথ্য মনে রাখতে পারবো। ক্লিয়ার? একে অপরকে সাহায্য করবো এবং পাশাপাশি নিজেও পড়াটা ইমপ্রুভ করা ট্রাই করবো। ওকে, যাই হোক, আমরা তাহলে এখন মূল পড়ায় আসি। আমরা অনেকক্ষণ বকবক করে ফেললাম, বাট যদিও এগুলো বকবকগুলো তোমাদের জন্য জরুরি ছিল, তুমি তোমার পড়াটা কিভাবে গোছাতে পারো সেটা নিয়ে আসলে একটা গঠনমূলক ডিসকাশন ছিল। ওকে, আমরা শুরু করি। ফার্স্টে গলজি বডি দিয়ে শুরু করবো না ভাইয়া, কেন করবো না, কারণ হচ্ছে গলজি বুঝানোর আগে আমার আসলে রাইবোজোম বুঝায় আসা উচিত। রাইবোজোম, লাইসোজোম, এইসব পার্টগুলো আমরা আগে রাইবোজোমে ঢুকি, ঠিক আছে? তাহলে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে রাইবোজোম। আচ্ছা, তোমরা কি একটা জিনিস জানো যে রাইবোজোম সম্পর্কে আমি যদি একটা কথা সবার আগে বলি, সেটা কি কথা হইতে পারে? তোমাদের প্রথম ক্লাসে আমি পড়ায় আসছিলাম, সেই কথাটাই হয়তো আমি আজকে বলি। একটু চিন্তা করো, প্রথম ক্লাসে যখন পড়াইছিলাম একটা প্রকৃত কোষ একদিকে আঁকছিলাম, এই পাশে আঁকছিলাম আদি কোষ, মনে পড়ে? মনে পড়ার কথা যদি তুমি মনোযোগ দিয়ে ক্লাস করো। সো দুই পাশের কোষেই একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কমন ছিল। সেই কমন সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর নামটা কি? আমি আর কমেন্ট করতে না বলি, যদি তুমি মনোযোগ ধরে ক্লাস করে থাকো তাহলে অবশ্যই সেটা রাইবোজোম ছিল। ঠিক না ব্যাঠিক? একটু চিন্তা করে দেখো। বলছিলাম রাইবোজোম ব্যতীত অন্য কোনো কোষীয় অঙ্গাণু পাওয়া যায় না আদি কোষে, আর এখানে বলছিলাম রাইবোজোম সহ আরো যা আছে সব পাওয়া যায় প্রকৃত কোষে। তার মানে রাইবোজোম ওয়াজ দ্য কমন পয়েন্ট, ওয়াজ দ্য কমন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু ইন প্রকৃত কোষ হোক বা আদি কোষ, অর্থাৎ যে কোনো ধরনের কোষে রাইবোজোম থাকবে। তার মানে এই জন্য রাইবোজোমের একটা অপর নাম আছে, সরি টু সে অপর নাম আছে, যেটা তাকে এত ইউনিক করছে, সেইটা হচ্ছে রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। এই কথাটা একটু মনে রাখবা এমসিকিউর জন্য। কি বলা হবে? সার্বজনীন অঙ্গাণু। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ একটা কোষ আছে, তোমার কাছে হাতে ধরায় দেয়া হলো এটা একটা কোষ, বলবে বলো এমন একটা অঙ্গাণু তুমি ভিতরে আছে, তুমি খুলে দেখতে পারবা না, নিষেধ। তুমি আমাকে বলো এটার ভিতরে কি আছে, একটা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলো, তুমি চোখ বন্ধ করে বলবা রাইবোজোম নিশ্চিত আছে। অন্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকুক না থাকুক, নির্ঘাত এখানে রাইবোজোম আছে। তার মানে রাইবোজোম হচ্ছে কোষের সার্বজনীন অঙ্গাণু। লিখে রাখো, রাইবোজোম হলো কোষের সার্বজনীন অঙ্গাণু। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। 1 নাম্বার পয়েন্ট আমরা পারলাম। 2 নাম্বার পয়েন্ট,
রাইবোজোমের কাজ কি ভাইয়া? রাইবোজোমের অনেকগুলা কাজ আছে, তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট কাজ আমি আশা করি তোমরা 9-10 লেভেলে জানো, সেইটা হচ্ছে 9-10 আমরা পড়ে আসছি। রাইবোজোমের একটা কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। মনে করে দেখো, প্রোটিন তৈরি করা বা সংশ্লেষ মানেই তৈরি করা। প্রোটিন সংশ্লেষ বা সংশ্লেষণ, সংশ্লেষ শব্দের অর্থ কি? তৈরি করা। সংশ্লেষ বা তৈরি করা, বা ইংলিশে বললে সিনথেসিস। প্রোটিন সিনথেসিস বা প্রোটিন সংশ্লেষণ বা প্রোটিন তৈরি করা হচ্ছে এটার মূল কাজ। একদম ভালো করে বুঝো এটা। এটা হচ্ছে 3 স্টার ইম্পর্টেন্ট, কারণ রাইবোজোমের একটা কাজই তার লাইফ টাইম ধরে সে করে, সেটা হচ্ছে প্রোটিন তৈরি। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। রাইবোজোমের আর কোনো কাজ নাই, মনে রাখবা। আরও কাজ আছে, বাট এগুলো এত ইম্পর্টেন্ট না। আমরা আগে বেসিক লেভেল এটা মাথায় রাখি যে রাইবোজোমের আর কোনো কাজ নাই। ও সারাটা জীবন খালি প্রোটিন তৈরি করে। কোষে যত ধরনের যাবতীয় প্রোটিন আছে, আর প্রোটিনকে জানি কি বলা হয় মনে আছে? তোমাদেরকে আগে একটা ক্লাসে পড়েছিলাম, প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। অর্থাৎ প্রোটিন ছাড়া আমার কোষের ভিতরে কোনো ধরনের অ্যাক্টিভিটি হয় না। লিটারালি এখান থেকে ওইখানে একটা যদি মলিকিউল পাস করাইতে হয়, যে সিগন্যালটা পাস করানো লাগে, সেইটার জন্য একটা প্রোটিন লাগে। অর্থাৎ প্রত্যেকটা কাজ আমি যে কমান্ড করি, আমি তো বলতে পারি আমার সামনে যা আছে, বাবা যাও ওইখান থেকে পানি নিয়ে আসো, আমি তা কমান্ড করতে পারি। আমার কমান্ড হচ্ছে মুখের ভাষা, তাই না? তাইলে কোষে যদি কোনো একটা অ্যাক্টিভিটি বা কোনো মুভমেন্টও যদি ঘটাইতে হয়, কিচ্ছু একটা চুল পরিমাণ কিছু নড়াইতে হয়, দেয়ার নিডস টু বি এ প্রোটিন। সিগন্যালিং মলিকিউল লাগবে। ওই সিগন্যালিং মলিকিউলটা 99.99% বা 100% কেসে হচ্ছে প্রোটিন, একটা প্রোটিন। তাহলে এই জন্যই বলা হয় প্রোটিনকে জীবনের ভাষা। আর সেই প্রোটিনটা তৈরি করে হচ্ছে রাইবোজোম। তার মানে বুঝতে পারতেছো রাইবোজোম কত ইম্পর্টেন্ট একটা অঙ্গাণু। আমি এই জন্য সবাইকে রাইবোজোমকে দিয়ে শুরু করছি, মাই ফেভারিট রাইবোজোম। যে রাইবোজোম না থাকলে কোনো একটা কোষ চলতেই পারতো না, কারণ এটা কোষের সার্বজনীন অঙ্গাণু। কোষ হইতে হইলে তার প্রোটিন তৈরি করা লাগবে। কারণ আমি জন্মগ্রহণ করলাম, আমি কথা বলতে পারবো না, কারোর সাথে ভাব প্রকাশ করতে পারবো না, আমি মানুষ হতে পারবো? জীবনও না। আমি কোনো না কোনো একটা মিডিয়াম, ইভেন আউ করে হইলেও আমার কথা বলতে হবে, মানে মনে ভাব বুঝাইতে হবে, তাই না? সো এক্স্যাক্টলি কোষের বেঁচে থাকার জন্য তার জীবনের ভাষাটা লাগবে, প্রোটিনটা লাগবে। আর সেই প্রোটিনটা তৈরি করবে রাইবোজোম। সো এই জন্য গরিব হোক বড়লোক হোক, একটা কোষ তার রাইবোজোম থাকবেই, না থেকে উপায় নেই। আচ্ছা, গেল। তাহলে আমরা এই জন্য, এটার কিন্তু আরেকটা অপর নাম আছে, সেটা হচ্ছে এই জন্য রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। কি বলা হয় ভাইয়া? প্রোটিন ফ্যাক্টরি। কোষের, আরে কি লিখতেছি, কোষের প্রোটিন ফ্যাক্টরি। বুঝে আসছে? তাহলে কোষের প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয় সেটা বুঝতে পারছো? কারণ সে প্রোটিন তৈরি করে। আর প্রোটিনকে বলা হয়, প্রোটিনকে বলা হয় কি বলা হয়? জীবনের ভাষা। আচ্ছা, ওকে, আমরা অনেক কিছু বুঝছি এখন। তার মানে এখন আমি তোমাদেরকে এখন একটা কুইজ করি, তোমরা অ্যান্সার করো। প্রাণী কোষ, উদ্ভিদ কোষ, উভয় কোষ নাকি যে কোনো একটা কোষে রাইবোজোম পাওয়া যাবে? যদি একটাতে হয়, কোথায় পাওয়া যাবে রাইবোজোম? কমেন্ট করো, আমরা সামনে আগাই। রাইবোজোম, এখন আমাদের কিছু হিস্ট্রি পড়তে হবে, কিছু গাঁজাখুরি হিস্ট্রি পড়তে হবে, কে কি করছে। একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে রাইবোজোমের রাইবোজোম এটা নামকরণ ও আবিষ্কার বর্তমান বই অনুযায়ী আমি যতটুকু জানি সেটা হচ্ছে দুইটাই রবার্ট ক্লড। আমি মনে রাখি সংক্ষেপে ক্লড, রবার্ট ক্লড। রবার্ট কথাটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে, না অ্যালবার্ট ক্লড না, রবার্ট না মনে হয়, অ্যালবার্ট ক্লড। আচ্ছা সরি, অ্যালবার্ট ক্লড। এটা হচ্ছে সে নামকরণও করছে, আবিষ্কারও করছে, রবার্ট ক্লড। আচ্ছা, আমি একটু কনফার্ম হয়ে এনে জিনিসটা, দাঁড়াও একটা সেকেন্ড। ইতিহাস জিনিসটা খুবই বাজে। জর্জ প্যালেড, আচ্ছা দুইটাই করছে, সরি একটু মোছো, দুইটাই করছে বর্তমান বই অনুযায়ী জর্জ প্যালেড। বইয়ে অনেক কথা লিখে বসে আছে, কিন্তু এখন মনে রাখবা আবিষ্কার নামকরণ দুইটাতেই হচ্ছে জর্জ প্যালেড।
ঠিক আছে, জর্জ প্যালেট। আর প্রথমে রাইবোজোমের নাম রাইবোজোম ছিল না, রাইবোজোমের নাম প্রথমে ছিল হচ্ছে মাইক্রোসোম। রাইবোজোমের আগের নাম ছিল কি? মাইক্রোসোম। ওইটা করছিল কে? নামটা দিছিল কে? ওইটা নাম দিছিল হচ্ছে অ্যালবার্ট ক্লড। ওই নামটা দিছিল কে? অ্যালবার্ট ক্লড। বুঝে আসছে? মাইক্রোসোম নামটা ছিল শুরুতে, রাইবোজোমের পূর্ব নাম। রাইবোজোমের পূর্ব নাম, রাইবোজোমের পূর্ব নাম ছিল, ইজি করে পড়াচ্ছি, বইও ইতিহাসগুলো এত কমপ্লেক্স করে লিখছে আমি নিজে পর্যন্ত মানে দুই একবার না পড়ে আমি বুঝতে পারি না, হ্যাঁ, অনেকদিন পর যখন পড়ি। তো আসো মনে রাখবার, রাইবোজোমের পূর্ব নাম ছিল মাইক্রোসোম, সেটা দিছে হচ্ছে অ্যালবার্ট ক্লড। ঠিক আছে, অ্যালবার্ট ক্লড। আর এখনো বর্তমান নাম হচ্ছে রাইবোজোম, যেটা আবিষ্কার এবং নামকরণের শ্রেয় দেয়া হয় জর্জ প্যালেড। ঠিক আছে, প্যালেড, ইংলিশে পালাডে এভাবে করে লেখে, প্যালেড। ওকে, জর্জ প্যালেড। তাইলে এতটুকু জানলে আমাদের হবে। তো আরেকটা জিনিস হচ্ছে কি, যে তাইলে রাইবোজোমের মূল মানে রাসায়নিক উপাদানটা কি, মানে রাইবোজোম কি দিয়ে তৈরি? রাইবোজোমে মানে প্রথমে বিজ্ঞানীরা খুঁজে পাইছিল প্রোটিনটার কথা, অর্থাৎ রাইবোজোমে যে প্রোটিনটা পাওয়া যায়, রাইবোজোমে যে প্রোটিনটা পাওয়া যায় সেই প্রোটিনটার নাম হচ্ছে রাইবোনিউক্লিয় প্রোটিন। সেই প্রোটিনের নাম কি ভাইয়া? রাইবোনিউক্লিয় প্রোটিন। ক্লিয়ার? এখন রাইবোজোম তো শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি না। দেখো কি ব্যাপারটা কিন্তু আইরনি, আইরনি কি, যে সেই টু সে আমি নিজে তৈরি করে প্রোটিন, আবার আমার গাঠনিক উপাদান হচ্ছে প্রোটিন। হ্যাঁ, সো আমরা এতটুকু শিওর হইলাম যে রাইবোজোমে একটা প্রোটিন থাকবে, পাশাপাশি কি থাকতে পারে রাইবোজোমে? রাইবোজোমে মনে রাখবা, রাইবোজোমে যেহেতু আর দিয়ে শুরু, মনে রাখবা আর দিয়ে কি হয়? আরএনএ। আর দিয়ে কি হয় ভাইয়া? আরএনএ। তার হচ্ছে আর আরএনএ, আরএনএ অনেকগুলো টাইপ আছে, পড়বা। আর আরএনএ, জি আরএনএ, এম আরএনএ, অনেক টাইপ আছে, তার মধ্যে আর আরএনএ এটাকে বলা হয় পূর্ণরূপ কি? রাইবোজোমাল আরএনএ। ঠিক আছে, আর আরএনএ বা রাইবোজোমাল আরএনএ প্লাস প্রোটিন, এই দুইটা জিনিস হচ্ছে তার মূল কম্পোজিশন, মূল কম্পোজিশন। ঠিক আছে, মনে থাকবে? তাহলে সবাই কমেন্ট করো রাইবোজোম কি দিয়ে তৈরি, এইটা প্লাস এইটা, লেখো, কমেন্ট করো। আর আরএনএ প্লাস প্রোটিন দিয়ে হচ্ছে আমাদের রাইবোজোমটা তৈরি। এবং তোমরা কি জানো আর আরএনএ কতটুকু থাকে এবং প্রোটিন কতটুকু থাকে? তারা অ্যাকচুয়ালি সম পরিমাণে থাকে, অর্থাৎ তারা 1:1 অনুপাতে থাকে, তারা 1:1 অনুপাতে থাকে, অর্থাৎ আরএনএ আর আরএনএ যতটুকু থাকে প্রোটিন ততটুকু থাকে। ক্লিয়ার? আচ্ছা, বুঝে আসলো? আচ্ছা, এখন রাইবোনিউক্লিয় প্রোটিন সম্পর্কে একটা কথা বলছিলাম। রাইবোনিউক্লিয় প্রোটিনটা অ্যাকচুয়ালি শুধুমাত্র রাইবোজোমে পাওয়া যায় তা কিন্তু না। ঠিক আছে, রাইবোনিউক্লিয় প্রোটিন প্রকৃতপক্ষে রাইবোজোম ছাড়াও আর কোথায় কোথায় পাওয়া যায় সেটা মনে রাখার একটা টেকনিক আছে, আমি একটু বলে দিই। এটা বেশিরভাগ ক্ষেত্রে আসবে না, তোমাদের পরীক্ষা বেশি জিজ্ঞেস করবে না, তাও আমি একটু বলে দিই। হ্যাঁ, এটা তোমাদের এক্সট্রা ইনফরমেশন হিসেবে কাজে লাগতে পারে, এটা আমি একটু বলে লিখে রাখি, এক্সট্রা। ঠিক আছে, যেটা একটু হালকা এক্সট্রা পড়াবো এইচএসসির কনটেক্সটে আমি সেটা বলে দিব, এক্সট্রা। তো এইটা মনে রাখবা হচ্ছে মাইটোকন্ড্রিয়া তে তুমি এই প্রোটিনটা পাবা, রাইবোনিউক্লিয় প্রোটিন। তারপরে তুমি নিউক্লিওপ্লাজমে পাবা, তারপরে তুমি ক্লোরোপ্লাস্টেও পাবা। এই সব জায়গায় তুমি রাইবোজোম ব্যতীত এই সব জায়গায় মানিক দিয়ে মনে রাখবা, এই সকল জায়গায় তুমি মোটামুটি রাইবোনিউক্লিয় প্রোটিনটা পাবা। বুঝে আসছে? ঠিক আছে, আচ্ছা। তো আমরা এখন আবার ব্যাক করি আমাদের রাইবোজোমে, আমরা একটা পেজ নিই, সুন্দর পেজ নিই, যেখানে আমি আমার মতো করে আলোচনা করব। দেখো, রাইবোজোম, দেখো রাইবোজোমের যদি একটা আমরা ভৌত গঠন দেখা ট্রাই করতাম, মনে রাখবো রাইবোজোমের একটা দুইটা সাব ইউনিট দিয়ে তৈরি হয়। কয়টা সাব ইউনিট দিয়ে ভাইয়া? দুইটা সাব ইউনিট। একটা হবে হালকা আর একটা হবে ভারী। তার মানে নিচে যেটা থাকবে সেটা হচ্ছে একটা লাইট সাব ইউনিট। আমরা যদি একটু বড় করে আঁকি, আর একটু বড় করে আঁকি, আর একটু বড় করে আঁকলাম, আরো বড় করে আঁকি, এইটা হচ্ছে লাইট সাব ইউনিট, একটা হালকা সাব ইউনিট দিয়ে তৈরি হবে।
ঠিক আছে। আর আরেকটা কালার নেই, ভারী সাব ইউনিট দিয়ে তৈরি হবে। অবশ্যই এটা ছোট, আর এটা দেখতেছো কত বড়, আরো বড় করে আঁকতে পারলে আরো বড় করে আঁকতাম, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে হেভি, বড় করে লিখতে আছে হেভি সাব ইউনিট। তাহলে একটা হালকা সাব ইউনিট আর একটা ভারী সাব ইউনিট দিয়ে আমাদের রাইবোজোম তৈরি হয়, ঠিক আছে। আমরা না পড়ে আসলাম রাইবোজোম জানি কয় প্রকার? 2 প্রকার, 70S 80S, মনে আছে? প্রকৃত কোষে থাকে 80S এবং আদি কোষে থাকে 70S। তাহলে আসো মূল গল্প এখন পড়াই। সেইটা হইতেছে যে এইখানে ধরো আমরা আদি কোষের চিন্তা করি। কিসের চিন্তা করব? আদি কোষের কথা, আদি কোষের কনটেক্সটে চিন্তা করি। এই পাশে আমরা আদি কোষের কনটেক্সটে চিন্তা করি, আদি কোষে। এই পাশে আমরা প্রকৃত কোষে কি ঘটতেছে সেটার কনটেক্সটে চিন্তা করি। আদি কোষে এই হেভি সাব ইউনিটটা হয় হচ্ছে তোমার কতটুকু, আচ্ছা লাইটটা বলি, লাইটটা হয় 30S, হেভিটা হয় 50S। তাহলে দুইটা যদি যোগফল করি আমরা, হ্যাঁ, যোগফল করে টোটাল যে রাইবোজোমটা আসে আমাদের কাছে আউটপুটে, সেটা কতটুকু আসার কথা? 80S, ঠিক না ঠিক? বাট টু ইউর আটার সারপ্রাইজ আমরা এটা বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে এটা হবে 70S। সো তোমাদের মনে অনেক প্রশ্ন, কেন আমি 50 আর 30 যোগ করে 70 লিখলাম? সবগুলো প্রশ্নের উত্তর আমরা আসতেছি, তার আগে আমরা এদিকে কি ঘটনা ঘটে সেটা একটু বলে আসি। দেখো এই পাশে কি ঘটনা ঘটতেছে আমরা একটু দেখি। এই পাশে ঘটনা ঘটবে, লাইট সাব ইউনিটটা হবে 40S এবং হেভি সাব ইউনিটটা হবে 60S, 10 করে বাড়ায় দিল। এবং দুইটা যোগফল অর্থাৎ দুইটা সাব ইউনিট যখন একসাথে হয়ে পুরো রাইবোজোম গঠন করলো, সেটা কত S হবে? হিসাবে কত আসে? 100। টু ইউর আটার সারপ্রাইজ এটা হবে 80S। তোমাদের মনে প্রশ্ন, ওয়াই, ঠিক কিনা? এই হোয়াইয়ের উত্তরটা আমরা এখন দেওয়ার চেষ্টা করি। হোয়াইয়ের উত্তরটা লুকাই আছে এই এস শব্দের ভিতরে। আমরা যখনই বলতেছি যে লাইট সাব ইউনিটটা 40S, হেভি সাব ইউনিটটা 60S, হোয়াট ইজ দিস এস? এই এস জিনিসটা কি, এটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এই এস জিনিসটা কি আমরা একটু বলি। সেটা হচ্ছে কি, এই এস দিয়ে মনে রাখবা কি ডিটারমাইন করতেছে, এস দ্বারা কি নির্দেশ করতেছে, এস দ্বারা কি নির্দেশিত হইতেছে? অধঃক্ষেপণের হার বা রেট অফ সেডিমেন্টেশন, রেট অফ সেডিমেন্টেশন, এস ফর সেডিমেন্টেশন। আবার রেট অফ সেডিমেন্টেশন এক্সপ্রেসড ইন, মানে কোন ইউনিটে এক্সপ্রেস করা হয়েছে? এক্সপ্রেসড ইন এস ভিইডি, ভেদবার্গ ইউনিট। একজন বিজ্ঞানী আছে নাম হচ্ছে ভেদবার্গ, ওই ওনার নিজের নামে একক বসায় দিছে, ভেদবার্গ একক, বাংলায়ও লিখে দিলাম। সো ইংলিশে লিখলে একটা এস আসে। তো ওই বান্দা ভেদবার্গ ইউনিটে যেহেতু প্রকাশ করছে, সো এখানে এস অ্যাকচুয়ালি ভেদবার্গ ইউনিট, এস ফর ভেদবার্গ ইউনিট। ক্লিয়ার? কারণ তার নামের শুরুতে একটা সাইলেন্ট এস আছে, ওই এসটাই হচ্ছে এখানে ভেদবার্গ একক। এস মূলত ভেদবার্গ একক। বা আরেকটু ভেদবার্গ এককটা কিসের থেকে আসলো, মানে এই 60S দিয়ে কি বোঝাচ্ছে? সেটা দিয়ে কি বোঝাচ্ছে? রেট অফ সেডিমেন্টেশন বা অধঃক্ষেপণের হার বোঝাচ্ছে। এখন অধঃক্ষেপণটা করে কেন বা কোথায় করে, এগুলোর অনেক ব্যাখ্যা আছে। ঘটনা হচ্ছে যখন কেমিস্ট্রির ল্যাবে বিজ্ঞানীরা তো মাথা ঠিক নাই, ওরা অনেক ধরনের অনেক এক্সপেরিমেন্ট করে। সো তারা দেখলো যে প্রকৃত কোষের রাইবোজোম এবং আদি কোষের রাইবোজোমের মধ্যে একটা ডিফারেন্স খুঁজে পাচ্ছে তারা। মলিকিউলার ওয়েট দুইটা সেম না, দুইজনের মলিকিউলার ওয়েট একটা ডিফারেন্স আছে, দুইজনের মলিকুলার ওয়েট একটা ডিফারেন্স আছে। এর মলিকুলার ওয়েট হচ্ছে কম, এটার মলিকুলার ওয়েট হচ্ছে বেশি। তারপর বিজ্ঞানীরা দেখলো যে চলো আমরা একটু অধঃক্ষেপণ করে দেখি। তারা দেখলো সারপ্রাইজিংলি প্রকৃত কোষে অধঃক্ষেপণের হারটা বেশি। বেশি মানে 80S, যার স্কোরটা বেশি তার রেটটা বেশি, স্বাভাবিক। আমরা বলছিলাম 80S দিয়ে কি বোঝাচ্ছে? অধঃক্ষেপণের হার। তাহলে তার পয়েন্ট বেশি মানে তার রেটটাও বেশি। তার মানে
যখন অধঃক্ষেপণ যে যন্ত্র বা সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে যখন বসাইছে অধঃক্ষেপণ করানোর জন্য, সেখানে দেখলো যে ভিতরে ইন্টারনালি মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে দেখলো যে এখানে অধঃক্ষেপণের হারটা বেশি হচ্ছে। তাইলে এদের মধ্যে আর এদের মধ্যে একটা ডিফারেন্স আছে, ঠিক আছে? তাহলে এখন আসি যোগফলটা কেন এরকম হইলো, ঘটনাটা বুঝো ভাইয়া। এখানে তো আর ডিরেক্ট 50s আর 30s মানে ডিরেক্ট যোগ হচ্ছে না। ঘটনাটা কি হচ্ছে, আমি যদি আলাদা করে হেভি সাব ইউনিটটা অধঃক্ষেপ করতাম, সেটা আমার 50s স্কোরিং দিত ভেদবার্গ ইউনিটে। অধঃক্ষেপণের রেটটা আমাকে ভেদবার্গ ইউনিটে 50s স্কোরিং দিত। লাইট সাব ইউনিটকে যদি আমি আলাদা করে করতাম আদি কোষের জন্য, সেখানে স্কোরিং দিত আমার 30। কিন্তু যখন দুটাকে এক করে রাইবোজোম যখন একসাথে একত্রে করা হয় অধঃক্ষেপণটা, তখন দেখা যায় কি মেশিনে আসতেছে হচ্ছে 70s, অ্যারাউন্ড 70s এর মতো। ফুলফিল 70s আসবে না হয়তো, কিন্তু কাছাকাছি, মানে 69 পয়েন্ট সামথিং বা 71 পয়েন্ট সামথিং। সো তখন বিজ্ঞানীরা বলছে এটা 70s হবে। বুঝতে পারতেছো, যখন দুটাকে একসাথে করে মেশিনে দিল, সেখানে সেডিমেন্টেশন রেট দেখা গেল কি 70s। এই কারণে এটা কখনোই এটা একটা অ্যালজাব্রিক ম্যাথ না। এখানে 50 আর 30-এর ডিরেক্ট যোগ হচ্ছে না, এটা কোনো অ্যালজাব্রিক ম্যাথ না। এইটা আগে বুঝতে হবে। তো তখনই তুমি তখন বুঝতে পারবা যে কেন 50 আর 30 সত্য রয়েছে। এখন আসি মনে রাখা ট্রিক্স ভাইয়া, এখন আসি মনে রাখা ট্রিক্স। মনে রাখবো কিভাবে ভাইয়া, এটা তো মনে থাকবে না। আজকে না বললেন ভাই 50 আর 30 মিলে যোগ হয়েছে 70, কিন্তু পরে তো হঠাৎ করে একদিন যখন আমাকে পড়াইতে 2 মাস পর আমি তো ভুলে যাবো যে 70কে কেমনে ভাঙছিলেন, আমার তো মনে আসবে না। মনে আসার টেকনিক বলি, মনে রাখবো কিভাবে। বিজোড় সংখ্যা একসাথে, জোড় সংখ্যা একসাথে। দেখো 3, 5, 7 সিরিয়ালে 3টা বিজোড় সংখ্যা কিনা, তাহলে তার মানে এটা কি দাঁড়াচ্ছে 30 এবং 50 সাব ইউনিট যোগ করে আমি 70s পাবো। বুঝে আসছে? আবার এখানে আসো 4, 6, 8 পরপর 3টা জোড় সংখ্যা, তাহলে 40s প্লাস 60s করে আমি পাবো 80s। বুঝা গেছে? কত সুন্দর। একটু ঠান্ডা মাথায় একটু টেকনিক করে পড়লে বায়োলজি কোনো কঠিন না। এটা মনে রাখা ফিজিক্স কেমিস্ট্রি থেকেও সোজা কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে একটু আমরা বুদ্ধি খাটায় পড়বো। তাহলে দেখো তো আমাদের সব কিছু বুঝে আসছে কিনা, কেন আমরা একটাকে 80s বলছি, কেন আমরা একটাকে 70s বলতেছি, বা এই 60s এর মিনিংটা কি এখন তোমাদের কাছে মিনিংফুল হয়ে ধরা দিল কিনা। অধঃক্ষেপণ মানে তো বুঝো যে যেটা তলানি আর কি, মানে কোনো একটা পাত্রের নিচে তলানি, একদম আরো ইজি করে বললে। আচ্ছা, আমার মনে হয় তোমরা বুঝছো। এখন আমরা আরেকটা শ্রেণী বিভাগে যাওয়া উচিত, সেইটা হচ্ছে রাইবোজোম। আমরা বলছিলাম দুই টাইপের, একটা হচ্ছে ফ্রি রাইবোজোম আর একটা হচ্ছে বাউন্ড রাইবোজোম। ফ্রি রাইবোজোমটা কি ভাইয়া, যেটা আমি বলছিলাম সাইটোপ্লাজমে বা নিউক্লিওপ্লাজমে বা মাইটোকন্ড্রিয়ার যে মাতৃকা আছে বা বিভিন্ন জায়গার মাতৃকাতে, সোজা কথা, যেগুলো এমনি ফ্রিলি থাকবে, কোনো একটা মেমব্রেনের গায়ে অ্যাটাচ না। মূল কথা কি, কোনো একটা মেমব্রেন বা ঝিল্লির গায়ে অ্যাটাচ না। আর বাউন্ড রাইবোজোম মানে কি, যুক্ত রাইবোজোম। এটা হচ্ছে মুক্ত মুক্ত রাইবোজোম আর এটা হচ্ছে যুক্ত রাইবোজোম। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি এটা কোনো একটা মেমব্রেনের গায়ে লাগানো থাকে, এবং মেমব্রেনটা সেটা জেনারেলি হয় হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যে মেমব্রেনটা, এটার মেমব্রেনের গায়ে যুক্ত থাকে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেনে অ্যাটাচড বা যুক্ত থাকে। এখন আসি দুইজনের মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়। মূল ডিফারেন্সটা আমরা বুঝছি, একজনে অ্যাটাচ থাকে আর একজনে অ্যাটাচ থাকে না। এটা ছাড়াও আর ডিফারেন্স কি তাদের, তো এটাতে অ্যানাটমিক্যালি ডিফারেন্স, বাট ফাংশনালি ডিফারেন্সটা কোন জায়গায় মনে রাখবা। এই হচ্ছে নর্মাল ইন্টারনাল ফাংশনাল প্রোটিন তৈরি করে। দেখো এই কথাগুলো একটু কঠিন মনে হতে পারে বা এগুলো তুমি বইয়ে খুঁজে পাবে না, বাট এগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য দরকার। হ্যাঁ, এগুলো তোমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য দরকার, তাই আমি পড়াচ্ছি। যে ধরো একটা কোষের ভিতরে যত ধরনের, এই যে ধরো সিগন্যালিং বলো বা বিভিন্ন ধরনের জিনিসপত্রে আমাদের নর্মাল কাজ করানোর জন্য কোষের ভিতরে যত ধরনের কাজ আছে, সব কাজে তো আমাদের একটা প্রোটিন লাগে। সো সেই প্রোটিনটা তৈরি করা হচ্ছে আমাদের ফ্রি রাইবোজোম। বাট বাউন্ড রাইবোজোম, হোয়াট ডাজ হি ডু? এইটা অ্যাকচুয়ালি সে হচ্ছে একটু
উচ্চ মানের উচ্চ বংশীয়, মানে ওই যে কয়দিন আগে কোরবানিতে দেখলা না উচ্চ বংশীয় গরু 1 কোটি টাকা, উচ্চ বংশীয় গরু 50 লাখ টাকা। সো এইরকম হচ্ছে যে ওই রকম 50 লাখ টাকা 1 কোটি টাকার গরু গরু প্রডিউস করে, ঠিক আছে? নাম নিলাম না, অমুক এগ্রো, ঠিক আছে, অমুক এগ্রোর মতো। এখন সে কেন হচ্ছে যে তোমার যে এই ধরনের তৈরি করতেছে, কারণ হচ্ছে সেইটা বাইরে পাঠাবে, বিদেশে পাঠাবে, যেগুলো বহির্বিশ্বের কাছে আমাদের পরিচয়, আমাদের আভিজাত্য প্রকাশ পাবে। অর্থাৎ ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হচ্ছে এক্সপোর্ট প্রোটিনগুলো তৈরি করে। এক্সপোর্ট প্রোটিন মানে বুঝো, যেগুলো সেল মেমব্রেন ক্রস করে বাইরে যাবে, যেগুলো সেল মেমব্রেন ক্রস করে ভাইয়া বাইরে যাবে, বাইরে গিয়ে কোনো বাহিরের কোনো অ্যাক্টিভিটি করবে, সে টু সে একটা হরমোন কোষের ভিতরে তো থাকবে না, কোষ তৈরি করে বাইরে বের করে দিবে যাতে হরমোনটা যে পর অন্য জায়গায় যায়, বা এনজাইম কোষের ভিতরে তো থাকতেছে না, বের হয়ে বাইরে কোনো একটা কাজ করবে। সো এই ধরনের কিছু এক্সপোর্ট প্রোটিন, এগুলো তৈরি করার কাজ হচ্ছে বাউন্ড রাইবোসোমের কাজ। সো দুজনের মধ্যে ফাংশনালি একটু ডিফারেন্স আছে। নিজের ঘরের ভিতরে ইন্টারনাল সেলুলার ফাংশনের জন্য ঘরের ভিতরে ডাল ভাত খেয়েও বাঁচানো যায়, কিন্তু বাইরে আমি একটু শো অফ করতে হলে কি হবে, আমরা তো আসলে মানে কাচ্চি ছাড়া খাই না, তাই না? আমাদের ওই যে চিকন চালের ভাত ছাড়া হয় না। ওদিকে তুমি ঘরে দেখা যায় মোটা চালের ভাত খাইতেছো, ব্রাউন রাইস খাইতেছো, ডিম আলু ভর্তা দিয়ে দিনের পর দিন চলে যেতেছে, আর মাইনসে আসার পর তুমি ভাব দেখা যেতেছো। ব্যাপারটা হচ্ছে এমন। পাশাপাশি কিছু স্ট্রাকচারাল প্রোটিন তৈরি করবে। এখন তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যে বাড়িতে থাকো সেখানে যে বিল্ডিং ওয়াল বা সবকিছু যদি একটু শক্ত শক্ত না হয়, বা ভালো ইট পাথর সিমেন্ট দিয়ে তুমি তোমার বাড়ি না বানাও, তাহলে সেটা তোমার অবশ্য ধ্বংস হয়ে যাবে, তাই না? তার মানে ওইখানেও তোমার এক্সপোর্ট কোয়ালিটির বা ভালো কোয়ালিটির প্রোটিন দরকার। সো এই জায়গায় স্ট্রাকচারাল প্রোটিন, যেমন উদাহরণস্বরূপ বলতে পারি সেল মেমব্রেন। আমরা একটা জাস্ট এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে সেল মেমব্রেনের যে প্রোটিন, আমরা গত ক্লাসে পড়ায় আসছি, তো এটা রিলেট করতে পারবা। সেল মেমব্রেনে অনেক ধরনের প্রোটিন দেখছো না, ইন্টেগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন। তো এই প্রোটিনগুলো কে তৈরি করে? তৈরি করা হচ্ছে আমাদের বাউন্ড রাইবোসোম। বুঝে আসছে? একটু মিলাইতে পারতেছো জিনিসগুলা? একটু আশা করি মিলাইতে পারবা। সো আচ্ছা, তো এই হলো ঘটনা আর কি। তো এগুলো তৈরি করা হচ্ছে মোটামুটি বাউন্ড রাইবোসোমের কাজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে গরিবী হাওলাতে বাঁচানোর জন্য যে প্রোটিনগুলো দরকার সেগুলো হচ্ছে মুক্ত রাইবোসোম দিয়ে দিচ্ছে, কিন্তু একটু ভালো কোয়ালিটির প্রোটিন তৈরি করতে গেলে আমাদের বাউন্ড রাইবোসোমের দরকার হয়। তাহলে বাউন্ড রাইবোসোমে আলটিমেটলি কি ঘটনাটা এমন ঘটে যেগুলো এগুলোকে এত স্পেশাল করে, সেইটা সম্পর্কে আমি একটু আইডিয়া দিই। মাঝখানে একটা প্রসেস হয়, সেটা হচ্ছে প্রোটিন মডিফিকেশন হয়। প্রোটিনের প্রোটিনের মাঝখান দিয়ে কি বলতে পারি আমরা, এখানে প্রোটিন প্যাকেজিং হয় না, আগে তো মডিফিকেশন করবো তারপরে না প্যাকেজিং করবো। আচ্ছা ওয়েট, প্রোটিন মডিফিকেশন অ্যান্ড প্যাকেজিং, এই ধরনের স্পেশাল অ্যাক্টিভিটিগুলো ঘটে। প্রোটিন মডিফিকেশন এবং প্যাকেজিং এই ধরনের স্পেশাল অ্যাক্টিভিটিগুলো ঘটে। তো এই ঘটনাগুলা আলটিমেটলি সব কি বাউন্ড রাইবোসোম করতে পারে? একা করতে পারে না, তাকে যার সাহায্য নিতে হয়, তাকে যার সাহায্য নিতে হয়, কে সাহায্য করে এই প্রসেসে? যার সাহায্য নিতে হয় সে হচ্ছে গলজি অ্যাপারাটাস। আচ্ছা একটু দেখে নি তোমাদের এটা দেখা যাচ্ছে কিনা আদৌ, ওই সাইডে গলজি অ্যাপারাটাস। দেখা যাচ্ছে গলজি অ্যাপারাটাস। বুঝে আসছে? গলজি অ্যাপারাটাস হচ্ছে এই প্রোটিন মডিফিকেশন, প্যাকেজিং, প্রোটিনের আরো যা কিছু করার দরকার। হ্যাঁ, ওই যে একটা চিপসের প্যাকেট প্যাকেজিং করতে হবে, বা একটা জিনিস বাহিরে যদি তুমি গিফট করতে চাও তাহলে তোমাকে গিফটের মোড়কে মোড়াইতে হবে, আরো সুন্দর করে প্রেজেন্ট করে পাঠাইতে হবে। তাহলে এই কাজগুলো কি তুমি নিজে করবা? না, একটা দোকানদার করে দিবে, তাই না? সো এটা হচ্ছে গলজি বডি, তাই না? আমার কাজ হচ্ছে ভালো কোয়ালিটির প্রোটিন তৈরি করে দেওয়া, তাই না? বা ভালো কোয়ালিটির গিফট ভিতরে যে প্রোডাক্টটা ঠিক করে দেওয়া, এবং প্যাকেজিং করে দিব হচ্ছে গলজি বডি। তো ভালো কোয়ালিটি যে প্রোটিনটা তৈরি করছে বাউন্ড রাইবোসোম, আর মোটামুটি লেভেলের বোঝানোর জন্য, হ্যাঁ, মোটামুটি লেভেলের প্রোটিন তৈরি করছে হচ্ছে মুক্ত রাইবোসোম, যেগুলোর কোনো এরকম মডিফিকেশনও হয় না, প্যাকেজিংও হয় না, কোনো মতে বানাইছি আর ছাইরা দিছি, কাজের জন্য। কনসেপ্ট, দিস ইজ কনসেপ্ট। ওকে,
সো এখন তুমি যখন গলজি বডি পড়তে যাবে এখন তুমি অনেক কিছু বুঝবা, এখন তুমি অনেক কিছু বুঝবা। আমি এই জন্য রাইবোজোমটা আগে পড়াইছি, বুঝছো? আচ্ছা, আচ্ছা সাউন্ড খুব কম আসলে আসলে এখানে আমি কিছু করতে পারতেছি না ভাইয়া, কাইন্ডলি। হ্যাঁ, যদি অতিরিক্ত কম আসে দুইটা ওয়ে আছে। এক হচ্ছে তুমি ইয়ারফোন লাগাও, দুই হচ্ছে তুমি একটা কোয়াইট স্পেসে যাও, যে কোনো একটা কাজ করতে পারো। হ্যাঁ, আমি আমার এখান থেকে আসলে সাউন্ড ইনপুট বাড়ানোর সিস্টেম নাই। আমি সাউন্ড ইনপুট যদি বাড়াইতে যাই, ইন দ্যাট কেস হচ্ছে নয়েজ বেড়ে যাবে, ঠিক আছে? এক্সটার্নাল নয়েজ অনেক বেশি বেড়ে যাবে, বুঝতে পারতেছো? একটু সমস্যা আছে আর কি। হ্যাঁ, আচ্ছা। আর একটা জিনিস হচ্ছে কি, ভালো কোয়ালিটির ফোন বা হচ্ছে যে ডিভাইসে তুমি ক্লাস করতেছো, ল্যাপটপে ক্লাস করলে আরো ভুল করতেছো। ল্যাপটপের সাউন্ড খুবই ওর্স্ট আসে মোবাইলের থেকেও, আর মোবাইলেরও সবার সাউন্ড খুব ভালো কোয়ালিটি থাকে না। যাই হোক, একটু অ্যাডজাস্ট করো, কিছু করার নাই আর কি এখানে আমার। আচ্ছা আসো, তারপরও রেকর্ডিং এর সময় আমি বলবো যে রেকর্ডগুলা হচ্ছে যে পাঠায়, তার ক্ষেত্রে আমি বলে দিব যে একটু সাউন্ডগুলা বুস্ট করে যাতে রেকর্ডেড ভার্সনে যাতে দেয় ওয়েবসাইটে, পরবর্তীতে যখন লাইভ শেষ হবে। আচ্ছা, তাহলে এখন আসো, আমরা বুঝছি তো নাকি? এখন কিছু সংখ্যাগত তথ্য পড়বো, আসো। একটা ইকোলাই ব্যাকটেরিয়ার কোষের শুষ্ক ওজনের 22% হচ্ছে রাইবোজোম, এই ইনফরমেশনটা দাগাও। তারপরে 50% আরআরএনএ, 50% হিস্টোন প্রোটিন, তাহলে প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। হ্যাঁ, রাইবোনিউক্লিয় প্রোটিন, ওয়ান টাইপ অফ হিস্টোন প্রোটিন। আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো কিচ্ছু লাগে না। পলিরাইবোজোম নিয়ে একটু ঘটনা বলি, আসো। আসেন পলিরাইবোজোমের ঘটনাটা বলি। দেখো, আমাদের যে সাব ইউনিট দুইটা, একটা হচ্ছে লাইট সাব ইউনিট, আরেকটা হচ্ছে হেভি সাব ইউনিট। মনে রাখবা, হেভি সাব ইউনিট এবং লাইট সাব ইউনিট, এটাকে আরেকটু ছোট করে দিলে ভালো। হেভি সাব ইউনিট এবং লাইট সাব ইউনিট, এই দুইটা মনে রাখবা যখন প্রোটিন তৈরি করে না, কি করে না, প্রোটিন তৈরি করে না, রেস্ট করতেছে, তারা হচ্ছে যে চিত্তায় পড়ে থাকে দুইটা দুই পাশে। একটা হলো দক্ষিণ প্রান্ত, একটা হলো উত্তর প্রান্ত, দুইটা দুই প্রান্তে চিত্তায় পড়ে থাকে, বিছনায় পড়ে থাকে। যখন প্রোটিন সংশ্লেষণের কাজ করা দরকার, তখন তো এমআরএনএ এসে বলবে এই তো প্রোটিন সংশ্লেষণের কাজের সময় হয়ে গেছে। এমআরএনএ কেন বলবে এগুলো আমরা আরেকটু যখন শেষের দিকে ক্লাস চলে আসবে তখন আমাদের আরো জিনিসগুলো ক্লিয়ার হবে। কারণ এখন আমরা আরআরএনএ, ডিআরএনএ, এমআরএনএ কিচ্ছু পড়ি না, আমরা এখনো কিচ্ছু পড়ি না লিটারালি। তো এখন আসো, যেটা বলতেছিলাম, তো এমআরএনএ আসবে। সো এমআরএনএ ঢুকবে এই জায়গায়, মাঝখান দিয়ে ঢুকবে, ঢুকে এমআরএনএ ঢুকবে হচ্ছে এই সাইডে। আচ্ছা, একটু সুন্দর করে জিনিসটা, এমআরএনএ এসে ঢুকবে এই জায়গায়, এই হলো এমআরএনএ, এটা হচ্ছে এমআরএনএ, বুঝছো? এটা একটা লাইট সাব ইউনিট, ধরো এটা হলো 40s, এটা হলো 60s। শুরুতে এটা কিন্তু যোগ হয় নাই, দুইটা আলাদা ছিল। শুরুতে এমআরএনএ এসে 40s এর সাথে যুক্ত হয়, পরবর্তীতে এমআরএনএ প্লাস 40s এর সাথে এই যে কমপ্লেক্সটা তৈরি হলো, এটার সাথে এবার 60sটা এসে যুক্ত হয়, ফলে তখন গিয়ে এই টিএস তৈরি হয়, বুঝতে পারছো? এবং মজার বিষয়টা হইতেছে যেটা, যখন এমআরএনএ আসে, এমআরএনএ তো অনেক লম্বা একটা চেইন, এমআরএনএ যখন আসে, মজার বিষয়টা হইতেছে এমআরএনএ যখন ঢুকে অনেক লম্বা, এটা কখনো একটা রাইবোজোমকে কেন্দ্র করে ঢুকে না, রেদার এরে কেন্দ্র করে সব রাইবোজোম একত্রীকরণ হওয়া শুরু করে। এই লাইট সাব ইউনিটগুলো সব লেগে গেছে এখানে, তারপর হেভিগুলা এসে লেগে গেছে, হেভি 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 হেভি, লাইট, হেভি। তাইলে পুতির মালার মতো অনেকগুলা রাইবোজোম একসাথে এসে যুক্ত হয়ে যায় প্রোটিন সংশ্লেষণের টাইমে। কখন? প্রোটিন সংশ্লেষণের সময়। তখন এই পুরা পুতির মালার মতো স্ট্রাকচারটা আমরা কি বলতে পারি? অনেক রাইবোজোম, অনেকের ইংরেজি কি পলি, তাহলে এটাকে আমরা তখন বলতে পারি পলি রাইবোজোম, অথবা এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে পলিসোম। পলিসোম, রাইবোজোম না বলে পলিসোম। ক্লিয়ার কিনা?
তাহলে বুঝছো? দেখো ক্লাস না করে কিন্তু এই স্লাইডগুলো দেখে কোনো লাভ হবে না। ক্লাস করার পরে তুমি এগুলো প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝবা কখনো কি পড়াইছি। সেই জন্য ক্লাস একটু মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে। তাই বই তুমি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে পড়তে পারবা। আদারওয়াইজ বইয়ের কোনো লাইন বুঝবা না, কোনো লাইন বুঝবা। আমার ক্লাস করার পর আমি এতটুকু বলতে পারি, বইয়ের হয়তো আমি তোমার 100% সব কিছু পড়াচ্ছি না, কিন্তু তুমি 100% বই বুঝার জন্য যত কিছু লাগে সব কিছু পড়াই দিব, এটা অ্যাটলিস্ট এনশিওর করবো। আচ্ছা আসো, তাহলে আমরা পলিরাইবোজোম কি কনসেপ্টটা ক্লিয়ার করছি। পলিরাইবোজোম কাকে বলে এটার একটা সংজ্ঞা আসতে পারে পরীক্ষায়, সেই জন্য একটু সংজ্ঞা একটু দেখে রাখো, বইয়ের মতো করে সংজ্ঞাটা দেখে রাখো। আমি তো তোমাকে বললামই প্রোটিন সংশ্লেষণের সময় রাইবোজোমগুলো একত্রিত হয়ে পুতিনমালার মতো অবস্থান করে, তখন হচ্ছে সেই জিনিসটাকে কি বলতে পারি আমরা, পলিরাইবোজোম বা পলিসোম। আচ্ছা রাইবোজোমের কাজ লিখছি এখানে না, আচ্ছা এখানে প্রকারভেদ লিখে ফেলছে, এগুলো আলোচনা করছে, এগুলো আমি অলরেডি আলোচনা করছি। সো আমি একটু আরেকটু রিভিউ করি, এখানে কি বলছিলাম, দাঁড়াও বইয়ের আর কিছু জিনিস এক্সট্রা ইনফরমেশন যদি অ্যাড করা লাগে আমি সেটা একটু অ্যাড করে দিচ্ছি এখানে, এবং হচ্ছে রাইবোজোমের কাজটা আমি লাস্টে আলোচনা করছি। আচ্ছা আমরা তার মানে আমরা 70S রাইবোজোমের ভিতরে আদিকোষে যে 70S রাইবোজোম পাওয়া যাবে, এইখানে আরএনএ কয়টা থাকবে, প্রোটিন কয়টা থাকবে, এগুলোর একটু হিসাব নিকাশ আমরা একটু জেনে রাখি। এগুলো খুব একটা আসে না সচরাচর, তাও একটু আমরা জেনে রাখি। এগুলো ছিল মোস্ট ইম্পর্টেন্ট যা পড়াই ফেলছি। এখন আমি যা বলবো এগুলো হচ্ছে পরীক্ষায় খুচরা আসলে আসতে পারে ছোট পরীক্ষায়, কিন্তু বড় পরীক্ষা আমি এগুলো কোনোদিন আসতে দেখিনি। ঠিক আছে, যে এইখানে 3টা আরএনএ পাওয়া যায়, অর্থাৎ 3 প্রকার আরএনএ পাওয়া যায়, ঠিক আছে, প্লাস 52 টাইপস প্রোটিন অণু পাওয়া যায়। তাইলে 3টা আরএনএ অণু প্লাস 52 টাইপের প্রোটিন, এইগুলো দিয়ে হচ্ছে আমাদের 70S রাইবোজোম তৈরি। আর 80S রাইবোজোম যেটা হচ্ছে প্রকৃত কোষে পাওয়া যায়, সেটাতে মোটামুটি 4টা, সেটা কয়টা, 4টা আরএনএ অণু এবং 80 টাইপস 80 টাইপস প্রোটিন অণু দিয়ে তৈরি। দিয়ে গঠিত। ঠিক আছে, পারবা আশা করি। এখন আমরা রাইবোজোমের কাজটা দেখি, আমরা আমাদের মতো করে কাজ দেখব, বইয়ের কাজ দেখার দরকার নেই। আমরা আমাদের মতো করে কাজ দেখব, বইয়ের কাজগুলোই দেখব, কিন্তু আমরা আমাদের আঙ্গিকে দেখব। মনে রাখবা রাইবোজোমের 1 নাম্বার কাজটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ, এটা কখনো ভুল করা যাবে না। এটা উইথাউট নেমোনিক্স উইথাউট এনি কিছু সবসময় মনে রাখতে হবে, এত ইম্পর্টেন্ট একটা বিষয়। রাইবোজোমের কাজ কি, প্রোটিন সংশ্লেষণ করা। সবাই কমেন্ট করো রাইবোজোমের একমাত্র কাজ কি, রাইবোজোমের একমাত্র গুরুত্বপূর্ণ কাজ কি। মনে রাখবো আমরা পিএফসি, এই কথাটা মনে রাখবো। পিএফসি দিয়ে কি ভাইয়া, পিএফসি দিয়ে, পি দিয়ে কি বলো, কি হতে পারে, প্রোটিন, প্রোটিন সংশ্লেষণ। এফ দিয়ে কি হতে পারে, এফ দিয়ে হচ্ছে ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন কার, গ্লুকোজের, গ্লুকোজের, গ্লুকোজের ফসফোরাইলেশন। সি দিয়ে কি, সাইটোক্রোম পাম্প, সি দিয়ে কি, সাইটোক্রোম পাম্প।
তো সাইটোক্রোম পাম্পের মাধ্যমে কি করে, সাইটোক্রোম এর সাহায্যে, সাইটোক্রোম এটাগুলো সাইটোক্রোম প্রোটিন উৎপাদন করে, এইটা উৎপাদন করে হচ্ছে কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহনে সাহায্য করে, কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহনে সাহায্য করে। ঠিক আছে, এই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কাজগুলো। তো তোমাদের এইচএসসি লেভেলে রাইবোজোম নিয়ে এতটুকু জানতে পারলে মোর দেন এনাফ। রাইবোজোম কি করে, প্রোটিন সংশ্লেষণ করে, গ্লুকোজের ফসফোরাইলেশন করে, এবং সাইটোক্রোম পাম্প এটা তৈরি করে অ্যাকচুয়ালি, ওইটার মাধ্যমে হচ্ছে আসলে সে কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন করে। শেষ। পিএফসি, তাহলে সবাই এবার কমেন্ট করে বলো যে রাইবোজোমের কাজ কি কি, এটা কি দিয়ে মনে রাখতে পারি আমরা, কি দিয়ে মনে রাখবো, পিএফসি। সো প্রত্যেকটার মিনিং কি পারলে একটু ছোট করে লিখে ফেলো। পি ফর প্রোটিন সংশ্লেষণ, এফ ফর ফসফোরাইলেশন কার, গ্লুকোজের, সি ফর সাইটোক্রোম পাম্প, ওটার মাধ্যমে কি করে, ওটার মাধ্যমে হচ্ছে ইলেকট্রন পরিবহন করে কোষীয় শ্বসনে। ঠিক আছে, আচ্ছা এই যে সাইটোক্রোম পাম্প উৎপাদন করে, তাই না, এটা কোষীয় শ্বসনে সাইটোক্রোম পাম্প, সাইটোক্রোম পাম্প, সাইটোক্রোম উৎপাদন, তো এটার মাধ্যমে কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহনে একটা ভূমিকা রাখে। স্নেহ বিপাকের কথা বলছে যদিও, কিন্তু এটা এত ইম্পর্টেন্ট না, তাও লিখবা স্নেহ বিপাক। স্নেহ মানে কি, লিপিড, স্নেহ, স্নেহ বিপাক পারলে লিখতে পারো, কিন্তু এত ইম্পর্টেন্ট না, এটা দরকার নাই, থাক। শেষ। তো আমরা এখন এখন গিয়ে গলজি অ্যাপারেটাসে যাই। এখন আমরা গলজিটা পড়ি। গলজি অ্যাপারেটাস মনে রাখবা, গলজি বস্তুর অনেকগুলো অপর নাম আছে, অনেকগুলো বলতে অত না, গলজি বস্তু বা গলজি অ্যাপারেটাস। সো এটার নামটা কিন্তু অ্যাকচুয়ালি এরকম, গল জি। তুমি এটারে চাইলে গল জি ডাকো, তুমি এটারে চাইলে গল গি ডাকো, এটা তোমার কাছে, ঠিক আছে। সো এটা গলজি বডি, গলজি বস্তু, গলজি অ্যাপারেটাস, যাই ডাকো সব হালাল, একটাও হারাম না। ঠিক আছে, গলগি ডাকলেও হালাল, গলজি ডাকলেও হালাল, গলজি অ্যাপারেটাস, গলজি বডি, গলজি বস্তু, যাই ডাকো হালাল। ঠিক আছে, এগুলো রাখলে হালাল। গলজি বস্তু কই পাওয়া যাবে, প্রাণী কোষে নাকি উদ্ভিদ কোষে, প্রায় সকল কোষে, প্রায় সকল কোষেই থাকবে এটা। আমরা কেন স্লাইডে যাই না সরাসরি, কারণ স্লাইডে যাওয়ার আগে আমরা ইম্পর্টেন্ট কথাবার্তাগুলো যাতে ব্রেন ঢুকে নিতে পারি, কারণ স্লাইডে গেলে ডিরেক্ট তখন আর মাথা কাজ করবে না এত লেখা দেখে। ঠিক আছে, দেখো গলজি বস্তুর আল্লাহর নামে অনেক নাম আছে, দেখো অনেকগুলো অপর নাম আছে, প্রত্যেকটা অপর নামের পিছনে লুকায় আছে অনেক বড় বড় সত্য। কি সত্য, আমরা সেটাতে আসি। দেখো তার এক নম্বর অপর নাম হইতে পারে গলজি কমপ্লেক্স, এটা বলতে ভুলে গেছিলাম, গলজি কমপ্লেক্সও রাখতে পারো, গলজি কমপ্লেক্স, গলজি অ্যাপারেটাস, গলজি বডি। এখন আসলে রিয়েল অপর নামগুলোতে, সেটা হচ্ছে কি তোমার ডিকটায়োসোম, ইডিওসোম, লাইপোকন্ড্রিয়া, এই তিনটার যে কোনো একটা রাখতে পারবা, তাই না।
আবার কোষের প্যাকিং হাউস বা প্যাকেজিং সেন্টার অফ সেল, কোষের ট্রাফিক পুলিশ, কোষের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, অনেক নামে নাম দেখা যায়। গলজি অ্যাপারেটাসে অনেকগুলো নাম আছে এবং প্রত্যেকটা অপর নাম মানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি একটা অপর নাম যাতে ভুলে না যাও। এটাকে কোষের প্যাকিং হাউস বলে বা প্যাকেজিং সেন্টার বলে, এটাকে ট্রাফিক পুলিশ বলে, এটাকে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলে, সব মনে রাখতে হবে। কার্বোহাইড্রেট কেন ফ্যাক্টরি বলে? কারণ এটা কার্বোহাইড্রেট উৎপাদন করে উদ্ভিদ কোষে। ট্রাফিক পুলিশ কেন করে? সেলের যত ধরনের মানে রেগুলারিটি মেনটেন করা লাগে সব কিছু সে মেনটেন করে। সো ট্রাফিক পুলিশ যেমন ট্রান্সপোর্টের সব কিছু রেগুলারিটি মেনটেন করে, সব ঠিকভাবে যাচ্ছে কিনা, সব গাড়ি ঠিকভাবে ঠিক লাইনে চলতেছে কিনা, এটা যদি মেনটেন করে, ঠিক তেমনি কোষের ভিতরেও সেই ধরনের কাজগুলো করে থাকে। প্যাকিং হাউস কেন বলে? কারণ আলটিমেটলি প্রোটিনের যে মডিফিকেশন এবং প্যাকেজিংটা করা লাগে, সেই জন্য হচ্ছে কাকে কাজ করা লাগে? গলজি বোর্ডে কাজ করা লাগে। যেহেতু প্যাকেজিংয়ে কাজ করে, তাহলে তার মানে এই জন্য তাকে প্যাকিং হাউস বলা যাবে বা প্যাকেজিং সেন্টার বলা যাবে। বুঝা যাচ্ছে? আচ্ছা, সো বুঝো না বুঝো অপর নাম মুখস্থ করতে হবে, এটা হলো মূল কথা। আসলে একটু আবিষ্কারে যাই। ক্যামিলো গলগি নামে একজন বান্দা ছিল, সে আবিষ্কার করছে সর্বপ্রথম পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে দেখতে পাইছে। পেঁচা এবং বিড়ালের স্নায়ুকোষে দেখতে পাইছে। ডাল্টন ফেলিক্স পরবর্তীতে ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে এটার আণুবীক্ষণিক গঠন বের করছে। তো এটার উৎপত্তি হচ্ছে কোথা থেকে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সবাই ভুল করে, মনে করে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি অ্যাপারেটাসের উৎপত্তি। না, এটা কিন্তু স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গলজি অ্যাপারেটাসের উৎপত্তি বলে ধরে নেওয়া হয়, যদিও এগুলো নিয়ে আসলে মতবিরোধ আছে। তাহলে স্মুথ বিস্তৃতি প্রায় সকল কোষে থাকে, আমি এটা আগে বলে দিচ্ছি। তারপরে দেখো এটার ফরমেশনটা এটাই মনে রাখবা যে 40% প্রোটিন এবং 60% প্রোটিন এবং 40% লিপিড থাকে। তাহলে প্রোটিনের পরিমাণটা বেশি থাকে, 60% প্রোটিন এন্ড 40% লিপিড থাকে। একদম সোজা ফরমেশন, একদম সোজা সংখ্যাগত তথ্য, কিন্তু এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। বুঝা গেছে? তারপরে আসো, খুবই ইম্পর্টেন্ট, গলজি বডিতে কোন ধরনের ভিটামিন থাকে? ভিটামিন কে থাকে এবং পাশাপাশি ভিটামিন সিও থাকে। কোনো কোনো বইয়ে ভিটামিন সি এর কথাও লেখা, তার মানে ভিটামিন সিও থাকতে পারে, ভিটামিন কেও থাকতে পারে, এবং হচ্ছে ক্যারাটিনয়েড, ফ্যাটি অ্যাসিড এগুলো থাকবে। সো একটু এগুলো খেয়াল রাখবা। তাহলে প্রশ্ন আসবে নিচের কোনটা গলজি অ্যাপারেটাসে পাওয়া যাবে? উত্তর ভিটামিন কে, ভিটামিন সি এগুলোর মধ্যে থাকবে। ঠিক আছে, পাশাপাশি ক্যারাটিনয়েডও থাকতে পারে। সো এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। গলজি বস্তুকে যদি তুমি ছোট ক্ষুদ্র ক্ষুদ্র এককে ভাগ করো, সেটার নাম হবে গলজিজোম বা গলজিসোম। তো আমরা তো আসলে গলজি বডির ছবিই দেখি নাই। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, আসলে এখানে একটা ছবি তুমি দেখতে পাইতেছো মোটামুটি লেভেলে। আমরা আরেকটু ভালো ছবি আঁকবো, মানে আমাদের বোঝার জন্য যে ছবিটা দরকার আমরা সেটা আঁকতে হবে আলটিমেটলি। তো এই হলো ঘটনা আর কি। তাহলে এইখানে একটু তাকাও এই ছবিটার দিকে। এই ছবিটার দিকে তুমি যদি একটু তাকাইতে পারো, এইখানে যে তোমার মূল গলজি বডিটা, এখানে হচ্ছে আমাদের মূল গলজি বডিটা। তাহলে মূল গলজি বডিতে খেয়াল করলে দেখবা যে এই পাশে হচ্ছে আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এই পাশে হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। এই পাশে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর এই পাশে হচ্ছে আমাদের প্লাজমা মেমব্রেন। তো গলজি বডি মোটামুটি তিনটা অংশ থাকে, সিস্টার্নি, ভ্যাকুওল এবং ভেসিকল। গলজি বডি কয়টা অংশ থাকে? সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল। এত কষ্ট করে মনে রাখার দরকার নাই, কয়েকবার পড়ো যতটুকু মনে থাকবে থাকবে, এগুলো অপশনে দেয়াই থাকে, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল। ঠিক আছে, তো তার মধ্যে সিস্টার্নিটার কিছু টাইপ আছে। সিস্টার্নির মধ্যে সিস সিস্টার্নি আছে, ট্রান্স সিস্টার্নি আছে এবং মিডিয়াল সিস্টার্নি আছে। সিস সিস্টার্নিটা কাকে বলে? যে সিস্টার্নিটা তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে থাকে সেটাকে আমরা বলবো, সেলের ভিতরের দিকে থাকে সেটাকে আমরা বলবো সিস। আর ট্রান্স বলবো যেটা বাহিরের দিকে, অর্থাৎ এই যে প্লাজমা মেমব্রেনের দিকে, ট্রান্স সিস্টার্নি। তাহলে এই সিস্টার্নিগুলো হচ্ছে ট্রান্স, এই সিস্টার্নিগুলো হচ্ছে সিস।
আর মাঝখানে যা কিছু থাকবে, সবচেয়ে বাইরেটা হচ্ছে ট্রান্স, সবচেয়ে ভিতরেরটা হচ্ছে সিস, আর মাঝখানে যা কিছু থাকবে সবগুলো হচ্ছে মিডিয়াল সিস্টার্নি। বুঝে আসছে? এখনো তোমার হয়তো সিস্টার্নি ভেসিকল কি এটা ক্লিয়ার না হইলে আমি তোমাকে একটা ভালো করে ছবি আঁকি। দেখো, হ্যাঁ, ঠিক আছে, দেখো আচ্ছা, খুব ভালো করে এই ছবিটার দিকে লক্ষ্য করো। আমি একই ছবিটা পারলে আমি আরেক দিকে যে আঁকি, পরের পেজে গিয়ে আঁকি। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমাদের গলজি বডি। আরো কিছু অংশ আছে। আচ্ছা, খেয়াল করে দেখবা এই পাশে হয়তো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, রাফ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিন মডিফিকেশন আসলে একটা ভালো রোল প্লে করে। প্রোটিন মডিফিকেশনের কাজটা কিন্তু অনেকটাই কে করে জানো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। গলজি অ্যাপারেটাস করে, কিন্তু মডিফিকেশনটা অত লেভেলে করে না, ওর মূল কাজ হচ্ছে প্যাকেজিং করা। মনে রাখবা প্রোটিন মডিফিকেশনের মূল কাজ করে হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সে হচ্ছে তোমার ধরো রাফ হোক স্মুথ হোক, মেইন কথা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ওইটা মাথায় রাখো। প্রোটিনের সাথে দেখা যাবে লিপিড লাগাবে, নাহলে কার্বোহাইড্রেট পার্ট লাগাবে, নাহলে সালফেট লাগাবে, সালফোনেশন করবে, বিভিন্ন কিছু অ্যাড করে করে এটাকে প্রোটিনটাকে একটু মডিফাই করবে। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো সেখান থেকে যে প্রোটিনগুলো আসবে সেগুলো এরকম ভেসিকলে করে করে আসবে, বিভিন্ন পকেটিং করে করে আসবে। ঠিক আছে, পাউচ তৈরি করে করে এভাবে ট্রান্সপোর্ট হয়ে আসবে কার কাছে? গলজি অ্যাপারেটাসের কাছে। বুঝা যাচ্ছে ট্রান্সপোর্ট করে যে আসতেছে? এই হলো গলজি বডি। গলজি বডির ভিতরে কি হবে? সেলের আরো কিছু ফার্দার কিছু মডিফিকেশন বাকি থাকলে সেগুলো করবে, প্লাস সে ফাইনাল প্যাকেজিং করে দিবে প্রোটিনটার। ক্লিয়ার? প্যাকেজিং করে সে আবার ভেসিকলের মাধ্যমে বের করে দিবে বাইরের দিকে। আর এই পাশে জানি কে আছে, কোন ভদ্রলোক? এই পাশে আছে আমাদের সেল মেমব্রেন। তাহলে আমরা এখানে যা কিছু দেখতেছি, এই পুরো টিউবুলার স্ট্রাকচার, চ্যাপ্টা থলি, এই যে চ্যাপ্টা থলির মতো যে স্ট্রাকচারগুলো, সেগুলো হচ্ছে আমার সিস্টার নাই, মানে সিস্টার নেই। বুঝে আসছে? তার মধ্যে এটা হচ্ছে সেলের ভিতরের দিকে, অর্থাৎ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের দিকে, তাহলে এটা হচ্ছে সিস, এটা হচ্ছে ট্রান্স, ভিতরেগুলো হচ্ছে মিডিয়াল। ক্লিয়ার? বই দেখে কিচ্ছু বুঝবা না, আমি যা বুঝে দিচ্ছি এগুলোই বুঝ। পরে বই দেখে হাবা গোবার মতো তাকায় থাকবা, কিছু করার থাকবে না। বই দেখে সংগত তথ্য 100 বার পড়লে 100 বার মুখস্থ করতে পারবা, কিন্তু এগুলো বইয়ে পাবা না। ঠিক আছে, এইগুলো বোঝানোর জন্য ক্লাসটা আলাদা একটা ক্লাস নিচ্ছি, নাহলে এটা নিয়ে কেউ ক্লাসও দেয় না। মানে 4টা 5টা ইম্পর্টেন্ট অঙ্গের মধ্যে অন্যগুলো বলে যে ভাই পড়ে নিও, বই রিডিং দিলেই হবে, এমসিকিউ পারলেই হবে, এগুলো তো কোনো সিকিউ আসে না। ঠিক আছে, পড়াই যে দিচ্ছি এগুলোর মূল্য দিতে হবে, ভালো করে বুঝতে হবে এবং সেইভাবে আউটপুট দিতে হবে। আচ্ছা, তাইলে বড় যে গহ্বরগুলো সেগুলোকে আমরা নাম দিয়ে হচ্ছে ভেকুওল, আর ছোট যে গহ্বরগুলো সেগুলোর নাম দিয়ে আমরা ভেসিকল। ঠিক আছে, এগুলোর ভিতরেই কিন্তু আসলে প্রোটিনগুলো থাকে, প্রোটিন প্যাকেজিং করে করে কিন্তু এগুলোর ভিতরেই ঢুকায় দেয়। এখান থেকে প্রোটিন এভাবে করে আসছে, হ্যাঁ, আবার এখানে প্রোটিন যখন সর্বশেষ হবে এভাবে এখানে মুক্ত হয়েছে, এভাবে করে প্যাকেজিংটা একদম আলটিমেটলি সেল মেমব্রেন দিয়ে ক্রস করে বাইরে বের হয়ে যাবে। বুঝতে পারতেছো? এক্সারসাইটিসের মাধ্যমে বাইরে পরে বের হয়ে যাবে। তাহলে আশা করি বুঝা গেছে। তাহলে ভ্যাকুল হচ্ছে আমার বড় গহ্বর, আর ভেসিকল হচ্ছে ছোট গহ্বর। শেষ। তাহলে গলজি বডির 3টা পার্টের নাম সবাই বলো, সিস্টার্নি, ভেসিকল, ভ্যাকুওল। সবাই কমেন্ট করো গলজি বডির 3টা অংশের নাম কি,
কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, যেটা লাগে আমি সেটাই কমেন্ট করতে বলি, যেটা পরীক্ষায় আসবেই সেটা কমেন্ট করতে বলি। আচ্ছা এখন মনে রাখবা সতর্কতা, এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও 3টা পার্ট, সেই 3টা পার্টের নামগুলো এটার কাছাকাছি। ওইখানে একটা সেপ্টা থলি থাকে, সেটার নামও সিস্টার্নি। সেখানেও একটা ভেসিকল থাকে, কিন্তু সেখানে ভেকুওলের পরিবর্তে সেখান থেকে এটাই নেই, ভেকুলার পরিবর্তে থাকে টিউবিউল, থাকে টিউবিউল। ভুল করা যাবে না। তার মানে 2টা পার্ট কমন, সিস্টার্নি ভেসিকল এগুলো গলজি বডিতেও আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আছে, কিন্তু ভেকুওল পার্টটা গলজি বডিতে অনলি, টিউবিউল পার্টটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে অনলি। ক্লিয়ার কিনা? এটা পরীক্ষায় আসলে স্টুডেন্টরা ভুল করে এমসিকিউ, বিশেষ করে এগুলো তোমরা যখন অ্যাডমিশনে যাবা তখন তো হরহামেশাই ভুল করবা, মানে পুরো এইচএসসি পড়ানোর পরেও ভুল করো, কারণ হচ্ছে এইভাবে ক্লিয়ার করে কোনো টিচাররা বলে না যে এইটা আচ্ছা যে এটা ঢোলায়ও না, তো বলা পায় না, ভুল করতে থাকে সমানে। আচ্ছা দেখি তোমরা কমেন্ট করতেছো কিনা আদৌ, কমেন্টের তো কোনো বালাই নাই। আচ্ছা ঠিক আছে, তো আমরা গলজি বডির কাজ পড়ানোর পরে আমরা একটা স্মল ব্রেক নিব 5 মিনিটসের মতো, বা 3 মিনিটস টু 5 মিনিটসের। সো আমরা একটু শেষ করি গলজি বডির কাজ। গলজি বডির কাজ মনে রাখার একটা টেকনিক আছে ভাইয়া, টেকনিকটা কি ভাইয়া? এ কোণ অপপ্রলাপ, এ কোণ অপপ্রলাপ, এটা দিয়ে মনে রাখবো। এ দিয়ে মনে রাখবো, এ দিয়ে মনে রাখবো এনজাইম, বিভিন্ন এনজাইম নির্গমন করা, বিভিন্ন এনজাইম নির্গমন করা, প্লাস এ দিয়ে মনে রাখবো অ্যাক্রোসোম, অ্যাক্রোসোম গঠন। অ্যাক্রোসোম কি ভাইয়া? অ্যাক্রোসোম হচ্ছে শুক্রাণুর মাথা, অ্যাক্রোসোম হচ্ছে শুক্রাণুর মাথা। তাহলে শুক্রাণুর মাথার নাম হচ্ছে অ্যাক্রোসোম। শুক্রাণু চিহ্ন তো স্পার্ম, স্পার্মের যে মাথা তার নাম হচ্ছে অ্যাক্রোসোম। এই অ্যাক্রোসোম গঠন করে হচ্ছে আমাদের গলজি বডি। মনে থাকবে? আশা করি মনে থাকবে। এ কোন অপপ্রলাপ, কো দিয়ে হচ্ছে কোষ প্লেট তৈরি করা, কোষ বিভাজনের সময় কোষ প্লেট যে তৈরি করা লাগে এটা কে করে? গলজি বডি করে। ঠিক আছে, এই ছোটখাটো একটা দুটা লাইন না শিখলে আসলে মনে থাকবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো প্রোটিন জাতীয় পদার্থ কে, সরি অপ্রোটিন জাতীয় পদার্থ, অ দিয়ে অপ্রোটিন জাতীয় পদার্থ কে সংশ্লেষণ করে? গলজি বডি। পলিস্যাকারাইড সংশ্লেষণ করে কে, এবং সেটা পরিবহন কে করবে? তাও গলজি বডি। আচ্ছা এই কোন অপপ্রলাপ, প্রোটিন তৈরি এটা আসলে ঠিক না, কারণ হচ্ছে এটা আর বলা উচিত যে প্রোটিন প্যাকেজিং, প্রোটিনের ফাইনাল তৈরি বা ফাইনাল প্যাকেজিংটা সে করে, প্রোটিনের ফাইনাল প্যাকেজিং। সো একটু তোমরা অ্যাটলিস্ট জেনে রাখো, বইয়ে যাই থাকুক না কেন তোমরা যাতে অ্যাটলিস্ট জেনে রাখো ফাইনাল প্যাকেজিংটা সে করে। কারণ পরীক্ষায় যদি আসে প্রোটিন তৈরি কে, অপশানে যদি রাইবোজোমও থাকে গলজি বডিও থাকে, তুমি কিন্তু কখনোই গলজি বডি দেখাতে পারবে না, কারণ গলজি বডির এটা কিন্তু আসলে রিয়েল কাজ না। রিয়েল কাজ হচ্ছে তার প্রোটিনটা তৈরি হয়ে আসছে সেটাকে জাস্ট প্যাকেজিং করে দেওয়া, ঠিক আছে, ফাইনাল প্রোটিন হিসাবে ছেড়ে দেওয়া, বাট সে কিন্তু পুরো প্রোটিনটা তৈরি করে না। সো এই জন্য কখনো যদি আমাকে প্রশ্ন চায় যে কে তৈরি করে, তাহলে অবশ্যই বলতে হবে কি তোমার রাইবোজোম, অনলি রাইবোজোম, অনলি রাইবোজোম। কিন্তু হ্যাঁ যদি বহুপদী সমাপ্তি সূচক এমসিকিউ আসে, মানে 2-3টা অপশন চুজ করার অপশন আছে, তখন সেই ক্ষেত্রে তুমি মনে রাখবা প্রোটিন তৈরিতে, প্রোটিন তৈরিতে অনেকগুলো জিনিসের একটা মানে কোঅর্ডিনেশন আছে। প্রোটিন তৈরির মধ্যে আমাদের রাইবোজোমের হাত আছে, প্রোটিন তৈরিতে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামেরও হাত আছে, প্রোটিন তৈরিতে আমাদের এই গলজি বডিরও কাজ আছে, ফাইনাল প্যাকেজিং ট্যাকেজিং মডিফিকেশন এগুলোতে কাজ করে। তারপর তোমার এমআরএনএ এর রোল আছে, অর্থাৎ সোজা কথা হচ্ছে এই প্রত্যেকটারই কোনো না কোনো
রোল আছে, প্রোটিন তৈরিতে প্রত্যেকটারই কোনো না কোনো রোল আছে। সো তোমার যদি ইফ ইউ হ্যাভ টু চুজ মাল্টিপল অপশনস, তখন এগুলো থেকে চুজ করতে পারবো, কারণ এগুলো প্রোটিন তৈরির সাথে রিলেটেড। বাট যদি এক কথায় বলে কে তৈরি করে, একদম বাপের নামটা আগে শুধু বলতে হবে। বাপের নাম কি? রাইবোজোম। বাপের নাম কি? রাইবোজোম। রাইবোজোম হচ্ছে প্রোটিন তৈরি করে, শেষ। এছাড়া অপপ্রলাপ, লাইসোজোম তৈরি করা, কে তৈরি করে? এটাই একটাই মনে রাখবা, এগুলো দরকার নাই। লাইসোজোম কে তৈরি করে? গোলজি অ্যাপারেটাস। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই যে লাইসোজোম কে তৈরি করে, এটা কিন্তু পরীক্ষায় আসবে। কারণ খেয়াল করে দেখবা, এই যে এই যে ভেসিকলটা বানাইছে, হইতে পারে এইখান থেকে শুরু করে ধরো এখানে একটা ভেসিকল সে লাইসোজোমে তৈরি করছে, এটা হইতেই পারে। কারণ রাইবোজোমের ভিতরে হচ্ছে এরকম অনেক হাইড্রোলাইটিক এনজাইম থাকে, এটার ভিতরে অনেক প্রোটিন থাকে, হাইড্রোলাইটিক এনজাইম থাকে। সো লাইসোজোম ইজ নাথিং বাট মানে হাইড্রোলাইটিক এনজাইমের আধার উইথ এ মেমব্রেন। ভিতরে অনেক হাইড্রোলাইটিক এনজাইম আছে উইথ এ মেমব্রেন, এনক্লোজড। একটা এনক্লোজড মেমব্রেনের ভিতরে অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম আছে, যেটা পুরা কোষ বিগলন করার ক্ষমতা আছে, পুরা কোষ বিগলন করার ক্ষমতা আছে। ঠিক আছে? সো এগুলো কি গোলজি বডি তৈরি করতে পারে না? হইতেই পারে। যে ভেসিকলগুলো সে সিক্রেট করতেছে, সেই ভেসিকলগুলোর মধ্যে একটা ভেসিকল হইতেই পারে সে লাইসোজোম। কারণ লাইসোজোম ইজ নাথিং বাট এটার ভিতরে হচ্ছে জাস্ট অনেকগুলো হাইড্রোলাইটিক এনজাইম থাকবে আর পাশে মেমব্রেন থাকবে। সো এখান থেকেও মনে রাখতে পারবা যে হ্যাঁ, লাইসোজোম তৈরি অবশ্যই গোলজি বডির দ্বারা সম্ভব। লাইসোজোম তৈরি, এগুলো একটা আবার রিডিং দিতে পারো। আজিবুর রহমান স্যারটা দরকার নাই তোমাদের লেভেলে, মানে এইচএসসি তে দরকারই নেই। হাসান স্যারের বইয়ে যেগুলো আছে অ্যাটলিস্ট সেগুলো দেখো, ঠিক আছে? দুইটা আমি তুলনামূলক করে পড়ানোর জন্য নিয়ে আসছি, এটা তোমাদের একাডেমিক অ্যাডমিশনের স্লাইড হিসেবে তোমাদের সব কিছু যাতে কাজে লাগে ওই জন্য। সো আমরা এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়বো, তার আগে আমরা 5 মিনিটস ব্রেক নিব। ক্যালেন্ডার না, ঠিক আছে 5 মিনিটস পরে আসতেছি।
অলরাইট, ঠিক আছে। সো আমরা আবার ব্যাক চলে আসি, আবার একটু রিএনার্জাইজড হয়ে নিই, আমাদের এনার্জি আবার সঞ্চয় করে নিই, ঠিক আছে। সো যেহেতু একটু ক্লাস হালকা পরিমাণ লম্বা হয়, ঠিক আছে, কারণ হচ্ছে ভাইয়া আসলে মেডিকেল লাইফে হচ্ছে তোমাদের সপ্তাহে 3 দিন ম্যানেজ করতে পারি না, ঠিক আছে। সপ্তাহে 3 দিন হলে 1 ঘন্টা করে নিলেও হয়তো, কিন্তু তোমাদের আসলে এখন একটু বেশি না নিলে বায়োলজি সিলেবাস অনেক ভাস্ট। 10 মাসে যে তোমাদের প্রতিজ্ঞা করছে তোমাদেরকে কমপ্লিটলি পড়ায় দিব, তাইলে সেটা হবে না, ডিটেলস পড়ায় দেওয়া সম্ভব হবে না। আমি চাইলে ফাঁকিবাজি করতে পারি, তুমি ধরতেও পারবা না, কারণ আমার ঘটনা হচ্ছে কি, আমি যতটুকু না পড়াইলে স্যাটিসফাইড না, আমি পড়াই দিব। সো তুমি যতটুকু পর্যন্ত নিতে পারো ততটুকু পর্যন্ত ক্লাস করো, দেন হচ্ছে তুমি ক্লাস অফ করে পরবর্তীতে আবার বাকি পার্টটুকু করতে পারো। ইটস আপ টু ইউ, বাট আমি তোমাকে বলবো ভাইয়ার সাথে আগাইলে তুমি দ্রুত সিলেবাস শেষ করতে পারবে এবং পরবর্তীতে তুমি একটু চিল মুডে রিভিশন করতে পারবা। সো এটা হচ্ছে মূল ঘটনা। সো ঠিক আছে, সো এটা যার যার নিজস্ব ব্যাপার। সো ঠিক আছে, আসো। তো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করব, যেটা বাংলা হইতে পারে আন্তঃপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। কিন্তু এটা আন্ত কেন আমি জানি না, এটা অন্তঃপ্লাজমিক রেটিকুলাম হওয়ার মোট যৌক্তিক কারণ এন্ডো মানে তন্ত হওয়া উচিত, যাই হোক। সো আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আন্তঃপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো এখানে অনেক কিছু লিখছে আল্লাহর নামে, আমরা এত কিছু আগে দেখব না, আমরা আগে বেসিক জিনিস পড়ি। কারণ আমরা বলছি আজকের ক্লাসটা হচ্ছে কমপ্লিট বেসিক ক্লাস, কারণ কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস। আমরা আজকের ক্লাসে সিকিউ হয়তো খুব একটা কমন পাবো না, আজকের ক্লাসে আমরা এমসিকিউ কমন পাবো, ঠিক আছে, এবং কনসেপ্ট ক্লিয়ার করব। তো আসো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমি সংক্ষেপে বলতে পারি ইআর। তো এই ইআর দুই টাইপের হইতে পারে, আমি শুরুতে অনেক আগে ক্লাস থেকে বলতে আসি, শুরু থেকেই অনেক আগে থেকেই বলতে আসি। একটা হচ্ছে রাফ বা মসৃণ, রাফ বা মসৃণ, স্মুথ, সরি রাফ বা অমসৃণ, রাফ কেন মসৃণ হতে যাবে, রাফ বা অমসৃণ, স্মুথ বা মসৃণ, বুঝে আসছে? এখন আসো, রাফ এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে মেইন ডিফারেন্সটা কোন জায়গায়? মেইন ডিফারেন্সটা আমিও জানি, তুমিও জানো, যে ধরো এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সে সাপোজ এখানে একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, দুটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায়? দুটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে এই জায়গায় যে একটাতে রাইবোজোম লাগানো থাকবে, এই যে রাইবোজোম, এই যে রাইবোজোম, এই যে রাইবোজোম, ঠিক আছে। এটা মেমব্রেন বা ঝিল্লির গায়ে, ঝিল্লির বাহিরের দিকে আউটার সাইডে, তাই না, রাইবোজোমের বন্যা লেগে গেছে, তাই না, রাইবোজোম যুক্ত থাকবে। সো রাইবোজোম অ্যাটাচড বা যুক্ত থাকবে, আর এই জায়গায় কোনো রাইবোজোম অ্যাটাচ নাই, নো রাইবোজোম অ্যাটাচড। এখন মনে রাখবা ভাইয়া যে রাইবোজোম অ্যাটাচড হওয়ার কারণে তার সুবিধা কি হয়েছে? তার সুবিধা হচ্ছে রাইবোজোম তো প্রোটিন সংশ্লেষণ করে, তার মানে অ্যাজ এ হোল এই অর্গানটা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজও কি হবে? প্রোটিন সংশ্লেষণ করা। তাহলে তার কাজও কি হবে? প্রোটিন সংশ্লেষ করা। ইন্টারের সিলেবাস অনেক বড়, ঠিক আছে, এতটুকু যদি হাফায় যাও বই পড়তে গেলে তো মনে হয় পাগলই হয়ে যাবা। বইটা দেখছো, সাইজ দেখছো? ইন্টারের সিলেবাস এসএসসির মতো না রে, এসএসসি সিলেবাস আমাকে সময় দাও, আমি তোমাকে 1 মাসের মধ্যে ফুল পড়াই দিতে পারবো, ঠিক আছে। কিন্তু এইচএসসি সিলেবাস জোক না, ঠিক আছে, জোক না। একটু কয়েক মাস যাক, যখন পরীক্ষা হবে, প্রথম পরীক্ষা অর্ধবার্ষিকী বা সামথিং, তখন বুঝবা ওই পড়াটা হজম করে পরীক্ষা দিয়ে আইসা ভালো রেজাল্ট করতেই তোমার যখন ঠেলাটা বের হবে, তখন তুমি বুঝবা হাই হাই এইচএসসিতে আমি কি করব, ঠিক আছে। সো ফাঁকিবাজি বা একটু নিজের যে ক্ষমতা এটা বৃদ্ধি করতে হবে। আমি আগে 7-8 ঘন্টা পড়তে পারতাম, এখন 10-12 ঘন্টা পড়তে হবে, ক্ষমতা বৃদ্ধি করতে হবে। আগে চেয়ারের সাথে 1 ঘন্টা বসে থাকতে পারতাম টানা, এখন আমাকে 2 ঘন্টা বসে থাকতে হবে, দ্বিগুণ করতে হবে। কারণ পড়া কিন্তু দ্বিগুণও না, পড়া প্রায় এসএসসি 3-4 গুণ বেশি এইচএসসিতে। এখন হয়তো তুমি বুঝতেছো না, আরো কয়েক মাস গেলে হয়তো তুমি বুঝবা,
এইচএসসি 26 ব্যাচের জন্য বলতেছি স্পেশালি। আচ্ছা তার যেহেতু রাইবোজোম লাগানো নাই, রাইবোজোম লাগানো না থাকলে সেই ক্ষেত্রে কি হবে? তার প্রোটিন সংশ্লেষণ করবে? করবে না। সে করবে হচ্ছে লিপিড সংশ্লেষণ, লিপিড প্লাস কিছু স্টেরয়েড, এগুলো সংশ্লেষ করবে। তাহলে আমরা মোটামুটি মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে পার্থক্য শিখে ফেলতে পারছি। আর এটা কি শিখতে পারি আমরা? এটার গঠন। তো আমরা গঠনটা অলরেডি আগে দেখে ফেলছি। গঠনে তিনটা জিনিস থাকবে, সিস্টার্নি থাকবে, ভ্যাকুল না কি থাকবে? টিউবিউল। ভ্যাকুল না টিউবিউল, নামের শেষে দুইটারই উল আছে। তারপর হচ্ছে ভেসিকল থাকবে। বুঝে আসছে? এটা গঠনে তিনটা স্ট্রাকচার পাবা। আচ্ছা, আর কি বাড়ানো যায় ইম্পর্টেন্টের মধ্যে? আর এই প্রোটিনটা কোন প্রোটিন হবে? ওই এক্সপোর্ট প্রোটিনগুলা, ওই আমরা বলছিলাম বাউন্ড রাইবোজোমের কাজ যা, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ ওটা, মনে রাখবা। ঠিক আছে? তাহলে অ্যাজ এ হোল আমরা দুইটার মধ্যে খুব ভালো ডিফারেন্স খুঁজে পাইছি। আসি কে কি আবিষ্কার করছে? পোর্টার, ক্লড এরা মিলে প্রথমে যকৃৎ কোষে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আবিষ্কার করছে। কোন কোষে? পরীক্ষায় আসতে পারে, যদিও এগুলো কম আসে। আবিষ্কার রিলেটেড তথ্য মনে রাখো, ইতিহাস রিলেটেড তথ্য হচ্ছে মনে রাখতে পারলে ভালো, কিন্তু এগুলো এইচএসসিতে পরীক্ষায় খুবই নগণ্য পরিমাণে এমসিকিউ আসে, এই কথাটা মনে রাখবা। সো এই জন্য ব্রেনের উপর অতিরিক্ত প্রেশার দিও না শুরুতেই, যদ্দূর মনে থাকে থাকুক, কিন্তু কাজ, এটার ফাংশন বা এটা কি করে, এটার গঠনে কি কি আছে এগুলোতে জোর দাও, এগুলো কনসেপ্ট, এগুলো শক্ত করো। ঠিক আছে? এই ইতিহাস যদ্দূর মাথা থেকে থাকবে, কিন্তু এগুলো নিয়ে সারাদিন পড়ে থাকো না। ঠিক আছে? কারণ বোটানি বইয়ের শুরুতে দেখবা যে প্রত্যেকটা জায়গায় ইতিহাস দিয়ে ভরাই ফেলছে, তোমরা তো বুঝবা না আসলে কি পড়তে হয় না পড়তে হয়। ইতিহাস নিয়ে পাগল হয়েও না, তুমি এইচএসসিতে এমসিকিউ গুলো দেখো, বিগত বছরের বোর্ড প্রশ্নে দেখো, এমসিকিউ দেখো, কয়টা ইতিহাস থেকে প্রশ্ন আসছে, আসে নাই। তো এখন আসো, এগুলো কোথায় কোথায় বেশি পাওয়া যাবে? যকৃৎ, লিভার, অগ্নাশয় মানে প্যানক্রিয়াস, অন্তঃক্ষরা মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাহলে সংক্ষেপে বলতে পারি ল্যাপ, ল্যাপে বেশি পাওয়া যায়। ঠিক আছে? এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা কোষ, অন্তঃক্ষরা কোষ। আচ্ছা, অন্তঃক্ষরা কি বহিঃক্ষরা কি এগুলো তোমাদের পড়াই ফেলছি না পরিপাক চ্যাপ্টারে? যারা আগে থেকে ছিল স্টুডেন্ট তারা জানো, আর যারা জানো না তারা পরিপাক চ্যাপ্টার করতে গেলে দেখে নিও। ঠিক আছে? এগুলো নিয়ে আমি আর ঘাটাইতে পারবো না। তাইলে আমরা বুঝতে পারতেছি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কই বেশি থাকবে? স্বাভাবিকভাবে এনজাইম, হরমোন এগুলো কি এক্সপোর্ট প্রোটিন। সো এই এক্সপোর্ট প্রোটিনগুলো যেখানে বেশি বেশি তৈরি করা লাগবে সেই কোষগুলোর ভিতরেই তো কি থাকবে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকবে। থাকবে কি থাকবে না? তার মানে যকৃৎ অনেক ধরনের হরমোন প্রোটিন তৈরি করে, প্যানক্রিয়াস কতগুলো পরিপাককারী এনজাইম ক্ষরণ করে আমরা দেখে আসছি, একটা ছন্দ পর্যন্ত পড়া লাগছে কত লম্বা। অন্তঃক্ষরা গ্রন্থি মানে যে কোনো যত ধরনের হরমোন আছে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে আসে, তাই না? অন্তঃক্ষরা গ্রন্থি থেকে হরমোন আসে, হরমোন হচ্ছে এক ধরনের এক্সপোর্ট প্রোটিন। তাহলে যত ধরনের এক্সপোর্ট প্রোটিনের কাজ আছে সব হচ্ছে সেসব অঙ্গ বা সেসব জায়গায় কিন্তু আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি। তাহলে তুমি যদি ছন্দ করে নাও পড়ো, ছন্দ তোমার লাগবে না ভাইয়া, তোমার মেইন জিনিস তুমি যে বুঝলে তুমি অপশন থেকে দাগাইতে পারবা, কারণ এগুলোতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি থাকাটা হচ্ছে জায়েজ, এগুলো থাকা উচিত। বুঝতে পারছো? এখানে এসব জায়গায় কি থাকবে? বেশি থাকবে, বেশি। আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ঘুরে ফিরে সব কোষেই থাকবে, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সব কোষে থাকবে, কিন্তু অ্যাকসেপ্ট কোন কোষে থাকবে না? আদি কোষে থাকবে না, কারণ আদি কোষে রাইবোজোম বাদে সবই থাকবে না, আদি কোষে রাইবোজোম বাদে কোনো কিছু সবই কোনো কিছু থাকে না। সো ওইটার হিসাবই আলাদা। গঠনে সিস্টার্নি, ভেসিকল, টিউবিউল পাইলাম। এই সিস্টার্নির গায়ে হচ্ছে রাইবোজোমগুলো লাগানো থাকে। রাইবোজোম লাগানো থাকে কোন জায়গায়? সিস্টার্নির গায়ে। ঠিক আছে? এই যে দেখছো সিস্টার্নি, সিস্টার্নি গায়ে গায়ে রাইবোজোম লাগানো আছে। আচ্ছা, তারপরে আসো, সিস্টার্নি চ্যাপ্টা শাখাবিহীন লম্বা চৌবাচ্চার মতো, জাস্ট একটু আকারটা দেখে নিও। এগুলো কত মাইক্রোমিটার, এগুলো কোনো জায়গায় পরীক্ষা আসে না। এটা হচ্ছে বর্তুলাকা ফোসকার মতো, এটা একটু দেখতে পারো। ঠিক আছে? টিউবিউলে কোনো রাইবোজোম থাকে না, এটা একটু দেখতে পারো। ঠিক আছে? এই বাদে এখানে ইনফো একদমই দেখারই দরকার নাই, স্কিপ।
মসৃণে থাকবে না অমসৃণে থাকবে। আচ্ছা মাইক্রোসোম, আবার পাইতেছি মাইক্রোসোম, হোয়ার ইজ দিস, এটা মাইক্রোসোম আবার কেন পাইলাম? খেয়াল করে দেখো, রাইবোসোমকে আগে না মাইক্রোসোম ডাকা হইতো। এখন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে যদি মানে বিচ্ছিন্ন করো, তাহলে যেই অংশগুলো খুঁজে পাবা সেগুলোর গায়ে গায়ে রাইবোসোম লাগানো থাকবে। তার মানে এই পার্টটা সহ পুরোটাকেই তখন মাইক্রোসোম ডাকা যায়। সো এই জন্য তুমি মনে রাখবে এইভাবে যে মাইক্রোসোম দুইটার অপর নাম, একটা হচ্ছে রাইবোসোমের পূর্ব নাম ছিল মাইক্রোসোম, আবার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন অংশকেও মাইক্রোসোম ডাকা হয়। বুঝছো? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ মনে রাখার একটা টেকনিক আমি এখানে তোমাদের জন্য নিয়ে আসছি, যেটা বইয়ে পাবা না। সো এই টেকনিকটা জাস্ট লিখে রাখতে পারো বইয়ে অথবা তোমাদের খাতায়, তো সেটা একটু মিলিয়ে নিও পরবর্তীতে। সো মসৃণের কাজ হচ্ছে মলিয়াপা, মসৃণের কাজ হচ্ছে লিপিড তৈরি করা। এটা তোমরা সব ছন্দ দিয়ে দরকার নাই, যে দুইটা বেসিক কাজ বলছি, রাফ প্রোটিন তৈরি করবে আর হচ্ছে স্মুথ লিপিড প্লাস স্টেরয়েড তৈরি করবে। এই ধরনের বেসিক ইনফরমেশনের জন্য আল্লাহ দোয়াই কোনো নেমোনিক্স খাটাবেন না। নেমোনিক্স হচ্ছে আদার্স আলতু ফালতু যত ধরনের কাজ আছে সব মনে রাখার জন্য। মলি তাও লিখলাম, মতান্তরে হরমোন গ্লাইকোজেন তৈরি করে মসৃণ, ঠিক আছে, হরমোন গ্লাইকোজেন এগুলো মসৃণ তৈরি করে, এগুলো মতান্তরে। আচ্ছা তারপর আপা, আপা দিয়ে কি হবে? অন্তবাহক, কিসের? লিপিড এবং প্রোটিনের মধ্যে অন্তবাহক। আচ্ছা আর পা দিয়ে কি বলছে? প্রোটিন সংশ্লেষণ করে অমসৃণ, এটা আমরা জানি, এগুলো আমরা জানি, এই কথাবার্তাগুলো আমরা জানি। মসৃণ যে লিপিড সংশ্লেষণ করে আর অমসৃণ যে প্রোটিন তৈরি করে, এই কথাবার্তাগুলো আমরা জানি, এই কথাবার্তাগুলো আমরা অলরেডি জানি। এছাড়াও কি বলছে? স দিয়ে সবাই ধার্মিক, সবাই, স দিয়ে হচ্ছে সেলুলোজ তৈরি করা কোষপ্রাচীরের জন্য, বি দিয়ে হচ্ছে বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে, বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করে। ধারক, ধারক দিয়ে হচ্ছে এইটা ইম্পর্টেন্ট, কিসের ধারক হিসেবে কাজ করে? রাইবোজোম, গ্লাইঅক্সিজোম এগুলো ধারক হিসেবে কাজ করে। দেখছো না রাইবোজোমটাকে ধারণ করে রাখছে, ঠিক তেমনি গ্লাইঅক্সিজোমকেও ধারণ করতে পারে। তার মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুইটা জিনিসের ধারক, রাইবোজোম এবং গ্লাইঅক্সিজোম, ঠিক আছে। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট, ক কাঠামো, কিসের কাঠামো? প্রোটোপ্লাজমের কাঠামো হিসেবে কাজ করে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, কোনটা জানি ছিল? কোষের পরিবহন পথ, এটা তো লেখাই নেই এই জায়গায়। কোষের পরিবহন পথ হিসেবে কাজ করে, পরিবহন পথ বা পরিবহন তন্ত্রের অংশ, কোষীয় পরিবহন তন্ত্রের অংশ হচ্ছে আমাদের এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। পরিবহন তন্ত্র রিলেটেড একটা শব্দ থাকা উচিত ছিল, আমি খুঁজে পাচ্ছি না, বই একটু খুঁজে নিও। হ্যাঁ, সো মনে রাখবা, বলি আমাদের সবাই ধার্মিক দিয়ে কিছু মনে রাখতে পারো, বাট এখানে কয়েকটা জিনিসই মনে রাখা উচিত। একটা হচ্ছে যে আমার স্মুথ কি করে, রাফ কি করে, এই দুই জিনিস মনে রাখবা, স্মুথ কি করে, রাফ কি করে। আর মনে রাখবা ধারক, কার ধারক? রাইবোজোম গ্লাইকোজেন ধারক, ধারকের ক দিয়ে আবার কাঠামো মনে রাখবা, সো প্রোটোপ্লাজমের কাঠামো, ঠিক আছে। সো এগুলো মনে রাখতে পারলেই হবে, এবং কোষের পরিবহন তন্ত্রের খুব গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে। কোষের পরিবহন তন্ত্রই বলে, আই গেস এখন মনে পড়ছে আমার, কোষের পরিবহন তন্ত্র বলে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে কোষের পরিবহন তন্ত্র বলা হয়। এবার মনে পড়ছে, কোষের পরিবহন তন্ত্র বলা হয়, এটাও পারলে লিখে দিবা। তো এই জন্য পরিবহন তন্ত্র কেন বলা হয়? কারণ কোষের পরিবহন নিয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, জন্য পরিবহন তন্ত্র বলা হয়, কোষের পরিবহন তন্ত্র, ঠিক আছে। লাইসোসোম, আসো লাইসোসোম, আমরা এখানে একটা সংজ্ঞা দেখতে পাইতেছি যে হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে, যেটা তাহলে তার মানে এটা হাইড্রোলাইটিক এনজাইমের আধার। এটা কি? হাইড্রোলাইটিক এনজাইমের আধার। অর্থাৎ এই লাইসোসোম একটা ঝিল্লিবদ্ধ অর্গানু, এরকম বাইরে ঝিল্লি আছে, এটার ভিতরে অনেক 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 কি আছে, অনেক এনজাইম আছে, যেগুলো হচ্ছে কোষ বিগলনকারী এনজাইম। কোষ বিগলনকারী, কোষ বিগলনকারী, কোষ বিগলন মানে কোষকে গলায় ফেলতে পারবে, কোষ বিগলনকারী বা পরিপাককারী, কোষকে পরিপাক করে ফেলতে পারবে, একদম গিলে পরিপাক করে ফেলতে পারবে কোষকে, কোষের পরিপাককারী বা বিগলনকারী হাইড্রোলাইটিক এনজাইমস। আমরা জানি পরিপাকের এনজাইমগুলো হাইড্রোলাইটিক হয়, এখানে আবার কমন পাইতেছি, হাইড্রোলাইটিক এনজাইম থাকে এটার ভিতরে, তাই না? তাহলে সব হাইড্রোলাইটিক এনজাইম যেহেতু থাকে, তার মানে হচ্ছে হাইড্রোলাইটিক এনজাইমের একটা আধার হিসেবে কাজ করে আমাদের লাইসোসোম। তাহলে লাইসোসোমের ভিতরে, ঝিল্লির ভিতরে কি থাকে? কোষ বিগলনকারী অথবা পরিপাককারী হাইড্রোলাইটিক এনজাইম থাকে। আমরা এই এক কথা মনে রাখবো, আমাদের সব মিলে যাবে অঙ্কের মতো। কেন মিলে যাবে? কারণ হচ্ছে দেখো, হাইড্রোলাইটিক এনজাইমগুলো পরিপাককারী এনজাইম হয়, অর্থাৎ কোষকে পরিপাক করে ফেলতে পারে, তাহলে কোষকে গিলে ফেলতে পারে, খেয়ে ফেলতে পারে। সো অনেক সময় যেটা হয়
যে কোষ মানে একটা কোষ লাইসোজোম ক্ষরণ করছে আরেকটা কোষকে বিগলন করে ফেলার জন্য বা খেয়ে ফেলার জন্য, তাহলে সেই জিনিসটাকে বলা হয় হেটারোলাইসিস। ঠিক আছে, আমি কোষ আরেকজনকে বিগলন করলাম, সেটাকে বলা হয় হেটারোলাইসিস। আবার সে টু সে প্রচন্ড খাদ্যাভাব দেখা দিছে, স্টারভেশনও আছে, তুমি তুমি খানা খাচ্ছ না, তোমার কোষ খাবার পাচ্ছে না, তখন যেটা হবে তোমার লাইসোসোমের ঝিল্লিগুলা ফেটে যায়, কোষের ভিতরে থাকা অবস্থায় ফেটে যায়। তখন কি হবে, আমার কোষের ভিতরে থাকা অবস্থায় যদি ঝিল্লি ফেটে যায় তাহলে কোষটা তো পরিপাক করে ফেলবে, যে কোষের ভিতরে আছে ওই কোষটাকেই খেয়ে ফেলবে, তার মানে নিজেই নিজের ক্ষতি করা। এই জিনিসটাকে বলা হয় অটোলাইসিস। অটো মানে নিজে, আর হেটারো মানে হচ্ছে অন্য বা ভিন্ন। তার মানে লাইসিস শব্দের অর্থ হচ্ছে ভেঙে ফেলা। প্রথমে আমি ভাঙছি হচ্ছে অন্য কোষকে, অর্থাৎ একটা কোষ থেকে লাইসোজোম বের হয়ে আরেকটা কোষকে অ্যাটাক করছে, ওই কোষটাকে খেয়ে ফেলছে। কিন্তু আমার যখন প্রচন্ড খাদ্যাভাব দেখা দিছে, তখন দেখা গেছে এই লাইসোজোমের ঝিল্লিগুলো ঠাস করে ভেঙে যাবে, ভেঙে যাওয়ার কারণে হাইড্রোলাইটিক এনজাইম তো এক্সপোজড হয়ে গেছে কোষের ভিতরে, সো ওই কোষটাকেই খেয়ে ফেলবে যে কোষের ভিতরে ছিল। তাহলে সেই জিনিসটাকে বলতে পারি অটোলাইসিস, নিজেকেই নিজে খেয়ে ফেলা। তাইলে এই ঘটনাটা যখন হবে তখন ওয়ান কাইন্ড অফ সেলে কি সুইসাইড হয় না, সেল সুইসাইড হয়ে গেছে না? অটোলাইসিসের কারণে কি হয়েছে, সেল সুইসাইড হয়ে গেছে, নিজেই নিজে সুইসাইড করে ফেলাইছে, ভুলে নিজেই নিজেকে মেরে ফেলছে। এই জন্য লাইসোসোমের আরেকটা অপর নাম হচ্ছে, শুধুমাত্র হাইড্রোলাইটিক এনজাইম না, এর আরেকটা অপর নাম হচ্ছে আত্মঘাতী থলিকা বা সুইসাইডাল স্কোয়াড। সুইসাইডাল স্কোয়াড, বুঝতে পারছো? সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা বলে। ক্লিয়ার? তো এখানে কয় ধরনের এনজাইম থাকে এটা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? কয় ধরনের দেখে রাখবা, 40 থেকে 50 ধরনের। নামকরণ কে করছে? ক্রিশ্চিয়ান দুবে। মনে কেমনে রাখি জানো? আমি মনে রাখতাম হচ্ছে দুলাভাই আছে না, দুলাভাই দিয়ে মনে রাখতাম। দুলাভাই দিয়ে, দুবে হচ্ছে যে বিজ্ঞানী দুবে লাইসোজোমের নাম করছে, আমি ভাই মনে রাখতাম দুলাভাই দিয়ে। বিজ্ঞানীর অবদানগুলো মনে রাখবা, অ্যাটলিস্ট কোন বিজ্ঞানী নামকরণ করছে আর আবিষ্কার করছে, জাস্ট এই দুটো তথ্য। বাকি আদার একটা ইতিহাস দেখার দরকার নাই, ঠিক আছে? জাস্ট কে বর্তমান নামকরণ আর আবিষ্কারটা করছে, এতটুকু পর্যন্ত পারলেই এনাফ। আর আমি যেগুলো খুব ইমফেসিস দিয়ে নেমনিক সহ পড়াই দিয়েছি সেগুলো মনে রাখবা, এগুলো ইম্পর্টেন্ট। যেগুলো আমি একটু ইগনোর করতেছি মানে বলবা যে এগুলো একদমই লাগে না, একদমই না, এক ফোঁটাও লাগে না। আচ্ছা, লাইসোজোমের উৎপত্তি। তো লাইসোজোম কোথা থেকে তৈরি জানি হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, আমরা দেখছিলাম, মনে আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নাকি লাইসোজোম না, সরি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে না, এটা হচ্ছে গোলজি বডি থেকে। এটা বইয়ে একটু চেক করবা, বই গোলজি বডি থেকে দেওয়া আছে না এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে দেওয়া আছে। সো বইয়ে যদি এন্ডোপ্লাজমিক থাকে তাহলে এখানে এটাই পড়ো, কিন্তু অ্যাকচুয়ালি লাইসোজোম কোথা থেকে তৈরি হওয়ার কথা একটু চিন্তা করো তো। লাইসোজোম তৈরি হওয়ার কথা হচ্ছে যে তোমার গোলজি বডি থেকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো। ও আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি, গোলজি বডি থেকে প্যাকেজকৃত। হ্যাঁ, এইভাবে বললে ঠিক আছে কথাটা, এইভাবে বললে কথাটা ঠিক আছে, সরি। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে উৎপত্তি হয়েছে, ওই উৎপত্তি হয়েছে, ওই এনজাইম তো হাইড্রোলিক এনজাইমগুলো তো তৈরি হয়েছে ওখান থেকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, পরে প্যাকেজকৃত হয়েছে গোলজি বডি থেকে। তাহলে আলটিমেটলি তো গোলজি বডি তৈরি করলো, কিন্তু ওই ঘুরে ফিরে কথাটা লিখছে। বাট ইংলিশ ভার্সনের বইগুলো বা হচ্ছে যেগুলো হায়ার ক্লাসের বই, সেখানে দেখা যাবে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখা যাবে ডিরেক্টলি গোলজি বডি, ইট ইজ প্রডিউস ফ্রম গোলজি বডি। তারা এত ঘুরাই পেঁচায় কথা বলে না। বাংলা বইগুলা মাশাআল্লাহ যত ঘুরাইতে পারে, মানে বাংলা জিলাপির পেঁচের মতো বা মহিলা মানুষের মতো, ওই ভাবি সমাজের মতো একটা কথারে ঘুরাই ঘুরাই মানে তিলকে তাল করার মতো অবস্থা। হ্যাঁ, যাই হোক, এটা আকার বৃত্তাকার, এক স্তর বিশিষ্ট ঝিল্লি। আচ্ছা যাই হোক, অনেক কিছু আছে। বিগলনকারী এনজাইম একটা নাম হচ্ছে অ্যাসিড ফসফাটেজ, দেখে রাখো। ওকে, চলবে, এগুলো আর লাগবে না। আর এখন আসো আরবিসি বিস্তৃতি, সরি, লাইসোজোমের বিস্তৃতি নিয়ে কথা বলি। লাইসোজোম মোটামুটি সব কোষে থাকে এক্সেপ্ট আরবিসি। লোহিত রক্তকণিকাতে আরবিসি থাকে না, এই কথাটা মনে রাখবা। লাইসোজোম মোটামুটি সব ধরনের কোষে থাকে এক্সেপ্ট আরবিসি, কারণ উদ্ভিদ কোষেও রাইবোজোম থাকে। রিসেন্টলি দেখা গেছে, মানে গবেষণায় দেখা গেছে কি উদ্ভিদ কোষে পর্যন্ত লাইসোজোম থাকে, এবং সেই লাইসোজোমটাকে স্ফেরোজোম বলা হয় কিংবা ওলিওজোম বলা হয়, যেটা হচ্ছে এক স্তর বিশিষ্ট ঝিল্লি।
আর এদের কাজ হচ্ছে তেল জাতীয় পদার্থ ঝিল্লিবদ্ধ করা। আচ্ছা, আর লাইসোসোম বেশি পাওয়া যায় কোথায়? শ্বেত রক্তকণিকায় বেশি সংখ্যক লাইসোসোম পাওয়া যায়। কেন একটু চিন্তা করো তো, একটু মাথা খাটাও। আমি এটার অ্যান্সার না দিই, একটু মাথা খাটাও। শ্বেত রক্তকণিকাতে কেন লাইসোসোম বেশি থাকবে? ততক্ষণ আমি একটা অ্যান্সার দিই যে লাইসোসোম, মনে রাখবা লাইসোসোম ফর লিঙ্ক, এল এ লাইসোসোম, এল এ লিঙ্ক, অর্থাৎ লাইসোসোম বেশি বেশি থাকবে কোথায় কোথায়? লিঙ্ক, লিভারে থাকবে লিউকোসাইট মানে শ্বেত রক্তকণিকা, ইন্টেস্টাইন মানে অন্ত্র, নার্ভ মানে স্নায়ু, কিডনি, লিঙ্ক, এইসব জায়গায় বেশি থাকবে। সহজ করে মনে রাখবা, ঠিক আছে? এইসব জায়গায় বেশি বেশি থাকবে। আচ্ছা, সো তোমরা একটু অ্যান্সার করো, শ্বেত রক্তকণিকায় কেন বেশি থাকা উচিত লাইসোসোম? লাইসোসোম দুই ধরনের হতে পারে, প্রাইমারি, সেকেন্ডারি, একটু দেখে রাখো, দরকার নাই, আর বেশি দরকার নাই। তারপরে আসলে লাইসোসোমের কাজ, লাইসোসোমের কাজ মনে রাখার টেকনিক আমি দিয়ে দিছি এখানে, একটু দেখে রাখতে পারো। ফ্যাগোসাইটোসিস করা বা জীবাণু ভক্ষণ করা, পরিপাক কাজে সাহায্য করা, প ফর ফ্যাগোসাইটোসিস, প ফর পরিপাক কাজ। অটোফেগি মানে হচ্ছে স্বগ্রাস, বলছিলাম না অটোলাইসিস বা অটোফেগি। অটোলাইসিসের কারণে কি হবে? অটোফেগি হয়ে যাবে, মানে নিজেকে নিজে খাই ফেলা, তাই না? নিজেকে অল্প অল্প ধ্বংস করতে করতে পুরোটাকে যখন খাই ফেলবো, এটা কি বলবো? অটোফেগি। অটোফেজি বা অটোলাইসিস একই কথা, প্রায় একই কথা, ঠিক আছে? অটোলাইসিস, অটোফেগি প্রায় একই কথা। তাহলে অটোফেগি, অটোলাইসিস এগুলো ঘটবে। বিগলনকারী এনজাইমকে আবদ্ধ রাখে, হ্যাঁ, ওই যে ঝিল্লিতে আবদ্ধ রাখে বিগলনকারী এনজাইমগুলোকে। তারপর হচ্ছে অ্যাসিডিক পরিবেশে কাজ করে, কেরাটিন কোষে কেরাটিন উৎপন্ন করে। সো এইভাবে মনে রাখতে পারো, পা বা কেরাটিন, পা বা কেরাটিন, ওকে? লাইসোসোমের কাজ হচ্ছে পা বা কেরাটিন। সো এখন দেখি তোমরা অ্যান্সারটা করছো কিনা। ক্লাস শেষ করে দিব দ্রুতই। না, এটা ফ্রি ক্লাস না, কে বলতেছে ফ্রি ক্লাস? ফ্রি ক্লাস হইলে কি গ্রুপে লিংক পাইতা? ফ্রি ক্লাস না, আনলিস্টেড করে দেওয়া, শুধুমাত্র যারা লিংক পাবে তারাই দেখতে পাবে, অর্থাৎ কোর্সের স্টুডেন্ট। আচ্ছা, অ্যান্সার দাও নাই কেউ, সো স্যাড। শ্বেত রক্তকণিকা কেন থাকবে, এটা তো অ্যান্সার এখানেই আছে, ফ্যাগোসাইটোসিস। দেখো শ্বেত রক্তকণিকা কি করে, তার জীবনে কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা, অর্থাৎ আরেকজনকে জীবাণুকে ভক্ষণ করা। তো জীবাণুকে ভক্ষণ করতে হলে কি করতে হবে? লাইসোসোম দিয়ে অ্যাটাক করতে হবে। লাইসোসোম না থাকলে কোষের তো হবে, তো ডব্লিউবিসি তো থাকতে হবে লাইসোসোমটা অনেক বেশি বেশি, তাইলে তো সে বেশি বেশি করে অ্যাটাক করতে পারবে, ফ্যাগোসাইটোসিস করতে পারবে, হেটারোলাইসিস করতে পারবে, ফ্যাগোসাইটোসিস করতে পারবে, আরেকজনকে খেয়ে ফেলতে পারবে। বুঝে গেছে কথাগুলো? সো সংক্ষেপে জিনিসগুলো মনে রাখবো, এত আর ডিটেলসে না বলি, এগুলো আস্তে ধীরে অনেক সুন্দর করে হয়তো অনেক রং চোখ লাগায় বোঝানো যায়, কিন্তু দরকার তো নাই, টাইমও নাই, দরকারও নাই। আসো পারঅক্সিজম দ্রুত দেখি। পারঅক্সিজম মোটামুটি লিভার এবং কিডনি কোষে বেশি থাকবে। আচ্ছা, একটু দেখে রাখবে, এগুলো এমসিকিউর জন্য, এত লাগে না। পারঅক্সিজম খুবই আনইম্পর্টেন্ট টপিক, জাস্ট একটা এনজাইমের নাম মনে রাখবা, পারঅক্সিজমে ক্যাটালিস্ট থাকে, এই একটা এনজাইমের নাম মনে রাখবা, শেষ। পারঅক্সিজম থেকে আর কিচ্ছু পড়া লাগবে না, যদি আর কিছু পড়ার মতো ধৈর্য না থাকে পারঅক্সিজমে, একটা জিনিসই মনে রাখবা, ক্যাটালিস এনজাইমের কথা, পারঅক্সিজমে ক্যাটালিস এনজাইম থাকে। তো বাদ বাকি কোষের এগুলো একটু রিডিং দিয়ে নিবা, রিডিং, কারণ এগুলো তোমাকে ডিরেক্ট চাবে না কখনো। পারঅক্সিজমের কাজ লেখো, এটা কখনোই ডিরেক্ট চায় না এমসিকিউতে, সরি সৃজনশীল আমি এখনো পর্যন্ত দেখিনি। তো আসো, এটা আমরা জানি এক আবরণীয় অঙ্গাণু, কারণ আমরা জানি যে একস্তরী কোনগুলো ঝিল্লি আর কোনগুলো দ্বিস্তরী ঝিল্লি, আমরা পড়ছিলাম পাগলা কোষ একটির মধ্যে, পাগলাতে পারঅক্সিজম ছিল, তাই না? আচ্ছা, গ্লাইঅক্সিজম আমরা সংক্ষেপ করে করে পড়ে যাবো এখন, আর একটু স্ক্রিনশট নিয়ে রাখবা, আমি একটু টাইম দিই, ধরো স্ক্রিনশট নিয়ে রাখো, স্ক্রিনশট নিয়ে রাখো, পরে এগুলো লিখে রাখতে পারবো, বাট এগুলো বইয়ে আছে, না লিখলেও চলবে, লিখো না, যেটা লিখতে বলছে শুধুমাত্র সেটা লেখো, এগুলো বইয়ে আছে, এগুলো বইয়ে আছে, লেখার দরকার নেই। গ্লাইঅক্সিজমে মনে রাখবা বীজের সঞ্চয়ী কোষে পাওয়া যায়, একটা লাইন মনে রাখবা, এই একটা লাইন মনে রাখবা। আর এরাও এক আবরণী, পাগলা কোষ একটির মধ্যে, পাগলা গতে হচ্ছে গ্লাইঅক্সিজম, শেষ। এখানে একটা জিনিস মনে রাখবে অ্যাটলিস্ট, বাকি জিনিসপত্রগুলো রিডিং দিবা, বই থেকে রিডিং দিবা, বইয়ে আছে এই জিনিসগুলা, রিডিং। এখানে মনে রাখবে একটা জিনিস, লিপিড সঞ্চয়ী কোষে পাবা, শেষ। একটা লাইন মনে রাখবো, আমরা যেটা দরকার সেটাই পড়তে বলতেছি, বেশি পড়তে বলবো না, বেশি পড়ে গাধারা, আমরা গাধা না।
সেন্ট্রিওল আরো আছে না? আচ্ছা দাঁড়া, সমস্যা নাই, 5-10 মিনিট, 5 মিনিটে শেষ হবে। আমি তোমার গ্যারেন্টি দিচ্ছি 5 মিনিটে শেষ হবে। ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখা দিতেছি, কারণ এগুলো থেকে কোশ্চেন আসবে এমসিকিউ শুধু। দেখো, আবিষ্কারক ভ্যান ব্যান্ডেন, শেষ, পড়বা এগুলো, আবিষ্কারকটা পড়বা। তারপরে আসো তোমার হচ্ছে কোথায় উপস্থিত আর কোথায় অনুপস্থিত পড়বা। এটার অনুপস্থিতটা পরীক্ষায় আসে সবচেয়ে বেশি, তো এটা মনে রাখা দরকার। উপস্থিত কোথায় এটা পাগলও জানে। কেন পাগলও জানে? কারণ যেখানে নাই সেই বাদে সব জায়গায় থাকবে, তাই না? তাহলে মনে রাখার একটা টেকনিক দি ভাইয়া। দেখো, সেন্ট্রিওল থাকে না পেডিতে, পেডিতে সেন্ট্রিওল থাকে না। সবাই এই কমেন্টটা করো, সবাই কমেন্টটা করো, যারা ক্লাস দিতেছে সবাই কমেন্টটা করো, পেডিতে সেন্ট্রিওল থাকে না, পেডিতে সেন্ট্রিওল থাকে না। এত সুন্দর করে কেউ পড়াবে না, এই এমসিকিউ ট্রিক্স গুলো ধরে ধরে কেউ পড়াবে না এইচএসসি লেভেলে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, একাডেমির মধ্যে এগুলো কেউ পড়ায় না, আনটাচ করে চলে যায়, শুধু সৃজনশীলের প্রশ্ন পড়ায় চলে যায়। পেডি হচ্ছে প্রোক্যারিওটিক সেল বা আদিকোষ, প্রোক্যারিওটিক সেল। এতে হচ্ছে এনজিওস্পার্ম, এনজিওস্পার্ম মানে কি? আবৃতবীজী উদ্ভিদ। কই রে? আবৃতবীজী উদ্ভিদ। ডি মানে ডায়াটম, ডি মানে ডায়াটম, ওয়াই মানে ইস্ট, শেষ, ইস্ট। তাইলে পেডিতে সেন্ট্রিওল থাকবে না, ক্লিয়ার? এই জিনিসটা লাগবে শুধু, হ্যাঁ? আর এই জিনিসটা লাগবে, ভ্যান ব্যান্ডেনের কথা। ভ্যান ব্যান্ডেন আবিষ্কার করছেন, নামকরণ করছে বোভেরি, ঠিক আছে? ব্যান্ডেন আর বোভেরির কথা লাগবে। ব ভ, ব করছে আবিষ্কার, তারপর হে করছে নামকরণ। ব হচ্ছে ব্যান্ডেন আর ভোবেরি, ঠিক আছে? অবশ্য বোভেরি নামটা ভোবেরি না, যাই হোক, প্যারা নাই, দরকারই নাই এমনিক্সের। কাজগুলা রিডিং দিবা। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা কথা তোমাদেরকে একটু শিখাই। দেখো, সিলিয়া এবং ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি করবে। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনো। সিলিয়া ফ্লাজেলা কি করবে? সৃষ্টি করবে। সবাই এখন কমেন্ট করো, সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি করবে সেন্ট্রিওল। কে করবে? সেন্ট্রিওল। আর সিলিয়া ফ্লাজেলার বিচলন কন্ট্রোল করবে, বিচলন। যদি বলতো সিলিয়া ফ্লাজেলা সৃষ্টি, তাইলে সেন্ট্রিওল ঠিক আছে। যদি বলে সিলিয়া ফ্লাজেলার বিচলন কে কন্ট্রোল করে? বিচলন, বিচলনে সাহায্য করবে কে? বিচলন। সিলিয়া ফ্লাজেলার বিচলনে সাহায্য করবে কে? উত্তর হবে মাইক্রোটিউবিউল। সবাই দুইটা লাইন কমেন্ট করো আল্লাহর দোহাই, কারণ এই দুইটা জিনিস পরীক্ষায় আসলে ভুল করে 100% স্টুডেন্ট, 1%ও ঠিক করে না, এই অবস্থা। সো ঘুরাই এমসিকিউ করলে তখন আমার কথা মনে পড়বে, ভাইয়া তো এত ভালো করে ধরাই দিছিল যে সৃষ্টির কথা বইয়ে লেখা আছে হচ্ছে সেন্ট্রিওলে, আর বিচলনের কথা লেখা আছে মাইক্রোটিউবিউলে। শুক্রাণুর লেজ গঠন করবে কে? সেন্ট্রিওল। মাথা তৈরি করছিল গলজি বডি, লেজ তৈরি করবে সেন্ট্রিওল। আর কোষ বিভাজনে সাহায্য করবে, যেটা পাগলও জানে, কারণ তোমরা 9-10 থেকে পড়তেছো। সেন্ট্রিওল থেকে ওই এস্টার রে তৈরি হইতো, মনে আছে? এস্টার রে তৈরি হইতো, ওই এস্টার রেটা মানে কোষ বিভাজনে একটা সাহায্য করে, তাই না? আচ্ছা, এবং ওই যে স্পিন্ডল যৌন তৈরি হইতো, মনে আছে? এগুলো স্পিন্ডল যন্ত্র তৈরি কে করে? সেন্ট্রিওল করে। স্পিন্ডল যন্ত্র কে তৈরি করে? সেন্ট্রিওল করে। স্পিন্ডল যন্ত্র। আচ্ছা, সেন্ট্রিওলের গঠন, আমরা একটু দ্রুত যাইতেছি, হ্যাঁ দ্রুত যাইতেছি, একটু ধরতে ক্যাচ করতে অসুবিধা হইলে তোমরা রেকর্ডটা পরে আবার একটু দেখে নিও, হ্যাঁ? কিছু করার নাই, একটু দ্রুত শেষ করে দিচ্ছি, কারণ এটা নিয়ে আমি আর সেকেন্ড ক্লাস টানবো না, কারণ এগুলো এটা নিয়ে আর একটা ক্লাস দেয় এটা কোনো মানে হয় না, এটার মানে হয় না, কারণ আমাদের আরো মোর ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো নিয়ে আমাদের ক্লাস দেয়া লাগবে বড় বড়। এখন আসো, গঠনের 3টা অংশ, সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অনুনালিকা এবং যোজক। এত লাগবে না, তুমি যেটা মনে রাখতে হবে, এখানে একটা হিসাব মনে রাখতে হবে, সেটা হচ্ছে ত্রয়ী অনুনালিকা কয়টা, এটা পরীক্ষায় আসবে বা আসার মতো সম্ভাবনা আছে। এখান থেকে এটা আসবে না যে সিলিন্ডার ওয়াল, ত্রয়ী অনুনালিকা, এগুলো আসবে না, এগুলো দাগাইলাম না। একটা কথা মাথায় রাখতে হবে, ত্রয়ী অনুনালিকা বা ট্রিপলেটস কটা থাকবে? 9টা। প্রত্যেকটা অনুনালিকার মধ্যে
তিনটা করে উপনালিকা থাকবে। কি বুঝাইলাম? দেখো ত্রয়ী অনুনালিকা মানে হচ্ছে, দেখো দেখো ট্রিপলেট, তিনটা মিলে একটা বানাইছে ট্রিপলেট। এই ট্রিপলেট গুলোর ভিতরে আবার তিনটা করে উপনালিকা আছে, ঠিক আছে? তাহলে এরকম ট্রিপলেট এই তিনের জোড়া কয়টা আছে? 9টা। একটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা। প্রমাণ পাইছো? তাহলে 9টা হচ্ছে ট্রিপলেট আছে এরকম। ওই ট্রিপলেটের প্রত্যেকটা ট্রিপলেটের ভিতরে, বুঝছো, প্রত্যেকটা ট্রিপলেট মানে ত্রয়ী অনুনালিকা, এটা হচ্ছে ত্রয়ী অনুনালিকা। ট্রিপলেট কয়টা? 9টা। ওইটার ভিতরে অনুনালিকা আছে কয়টা? অনুনালিকা আছে, ত্রয়ী শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে তিনটা করে। প্রত্যেকটা ট্রিপলেটের মধ্যে কয়টা করে অনুনালিকা আছে? 3টা করে। আবার প্রত্যেকটা অনুনালিকার ভিতরে 3টা করে উপনালিকা আছে। জিনিসটা কমপ্লেক্স, আমি আবারও বুঝাচ্ছি। আমি জানি এটা মাথায় ধরতে, ক্যাচ করতে টাইম লাগবে। ফার্স্টে মনে রাখবো হচ্ছে ট্রিপলেট আছে কয়টা? ট্রিপলেট আছে 9টা। প্রতি ট্রিপলেটে অনুনালিকা কয়টা? অনু শব্দটা কি? অনুনালিকা কয়টা? 3টা। আবার একটা অনুনালিকায় উপনালিকা কয়টা? উপনালিকা হইতেছে কয়টা? 3টা। বুঝছো? 3-3 খেলা চলতেছে সমানে। তাইলে আমরা যদি বলি অনুনালিকা কয়টা, এখন যদি আমি তোমাকে অঙ্ক করতে দেই অনুনালিকা কয়টা, সবাই কমেন্ট সেকশনে কমেন্ট করার ট্রাই করো। টাইম তো নাই, এজন্য আমি আর কমেন্ট করার দেখতেছি না, কমেন্ট করতেছি কি করতেছ না, বাট ট্রাই করো। দেখো ট্রিপলেট আছে 9টা, প্রত্যেকটা ট্রিপলেট আছে 3টা করে অনুনালিকা। তার মানে অনুনালিকার সংখ্যা যদি জিজ্ঞেস করতো 3 নং 27, 27 তো অনুনালিকার সংখ্যা। আর উপনালিকার সংখ্যা যদি জিজ্ঞেস চাইতো তাহলে 27 গুণ 3 যত হইতো তত। 3 সাথে 21, হাতে হাতে 1, 3 গুণা 6, 7, 71টা অনুনালিকা। তাহলে এটা একটা অঙ্কের মতো হিসাব, ঠিক আছে? সো এরকম অঙ্ক ক্রিয়েটিভ প্রশ্ন কোথাও তেমন দেয় না, কিন্তু অলিম্পিয়াড টাইপ জিনিসপত্রতে চাইলে দিতে পারে। তো আমাদের দেশ তো আর এরকম না, নিট এইমস এরকম তো আর সিস্টেম না, তাইলে হচ্ছে যে মানে এই ধরনের ইউনিক কোশ্চেনগুলো আসতো আর কি। যাই হোক, সেন্ট্রিওলে, আচ্ছা আমরা এখন একটা বেসিক জিনিস দেখি। ডিপ্লোসোম কি বলছে? সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোসোম। ওকে, দেখো দেখো মনে রাখবা যে, আচ্ছা এই হলো সেন্ট্রিওল দুইটা। মনে রাখবা সবসময় এরকম দুইটা সেন্ট্রিওল একসাথে অবস্থান করে এবং পরস্পর 90 ডিগ্রিতে বা সমকোণে অবস্থান করে। এটা একটা মজার বিষয়। এবং দুইটা সেন্ট্রিওল, এগুলো কি? সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলের ভিতরে কি আছে? এই যে লম্বা লম্বা দাগ দিছি, এগুলোর ভিতরে আছে মাইক্রোটিউবিউল আছে। তাহলে সেন্ট্রিওলের ভিতরে কিন্তু মাইক্রোটিউবিউল লুকায় আছে সত্যিকার অর্থে। সো অনুনালিকা কথাটা বলছি না, অনুনালিকা শব্দের অর্থ হচ্ছে কিন্তু মাইক্রোটিউবিউল, ঠিক আছে? তো যাই হোক, তো দরকার নাই। তো এখন দেখো সেন্ট্রিওল এখানে একটা, এখানে একটা, তাহলে দুইটা সেন্ট্রিওল, এখানে একটা এখানে একটা, তাহলে দুইটা সেন্ট্রিওল মিলে কি তৈরি করলো? ডিপ্লোসোম। বুঝা গেছে? আর এখানে একটা তরল আছে, কিন্তু এখানে একটা তরল আছে। সো এই তরলটাকে ডাকা হয় সেন্ট্রোস্ফিয়ার। সমস্যা নাই, ক্লাসের পরে যদি ক্লাসে মুখস্থ না হয় কোনো সমস্যা নাই, ক্লাসের পরে পড়তে হবে। ক্লাসে যে সব পড়া মুখস্থ হয়ে যাবে তা কিন্তু না, কারণ ক্লাসে যদি সব পড়া মুখস্থ করানোর জন্য বসে থাকি তাহলে কিন্তু
টাইম ডিউরেশন অনেক বেড়ে যায়, শর্টে পড়ানো সম্ভব হবে না। তোমার দরকার হচ্ছে ক্লাসের মধ্যে সব শিখে না, ক্লাসের মধ্যে 50% শিখতে পারলে 50% পড়তে হবে, যা পড়াই দিছি এটা রিভিউ করতে হবে, ঠিক আছে? ক্লাসের মধ্যে সব মুখস্থ হয়ে যাবে এমন না, বুঝে যাবা ক্লাস থেকে সব, কিন্তু মনে রাখার জন্য রিভাইজ করতে হবে পরবর্তীতে। আচ্ছা, সেন্ট্রোস্ফিয়ার না, সেন্ট্রোস্ফিয়ার, তাহলে সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল দুইটাকে একত্রে ডাকে হচ্ছে সেন্ট্রোসোম। ক্লিয়ার? তাহলে সেন্ট্রোসোম আর সেন্ট্রিওলের মধ্যে ডিফারেন্সটা কি? সেন্ট্রোসোম আর সেন্ট্রিওলের মধ্যে ডিফারেন্স এতটুকু যে সেন্ট্রিওল প্লাস যে তরলের মধ্যে আছে, সেই তরলটাকে যদি একসাথে যোগ করো তাহলে সেটাকে আমরা একসাথে বলতে পারি, পুরোটাকে বলতে পারি সেন্ট্রোসোম। ওকে? আর দুইটা সেন্ট্রোমিয়ার একসাথে অবস্থান করাকে সেটাকে আমরা বলি ডিপ্লোসোম, এবং দুইটা সেন্ট্রোমিয়ার কিভাবে অবস্থান করবে? পরস্পর সমকোণে অবস্থান করবে, ঠিক আছে? মাইক্রোটিউবিউল, আমরা জানি কোষীয় কঙ্কাল তিনটা, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট এবং ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তার মধ্যে হচ্ছে মাইক্রোফিলামেন্ট একটা। এই যে দেখো, আমি তোমাকে একটা জিনিস পড়ানোর জন্য এখানে আসছি, সিলিয়া ফ্লাজেলার বিচলন সাহায্য করে হচ্ছে মাইক্রোটিউবুল। তাহলে সৃষ্টির কথা বললে সেন্ট্রিওল, সৃষ্টি সেন্ট্রিওল স স, সৃষ্টি সেন্ট্রিওল স স, সৃষ্টি সেন্ট্রিওল স স, অনেকবার বলছি। বিচলন মাইক্রোটিউবুল। আচ্ছা, স্পিন্ডল যন্ত্র তৈরি করে, স্পিন্ডল যন্ত্র তৈরি কথা কিন্তু আমি মাইক্রোটিউবুলে ঢুকাতে পারবো, সেন্ট্রিওলে ঢুকাতে পারবো, এটা কোনো পাপ না, ঠিক আছে? যে কোনো একটা হইলেও অপশানে যেটাই থাকবে সেটাই দেখাবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এগুলো অনেকগুলো বলছে রিডিং দিবা, বাকিগুলো রিডিং, যেটা ইম্পর্টেন্ট বা প্রশ্ন আসে ঘুরাই সেটা আমি বলে দিছি। মাইক্রোফিলামেন্ট দেখবা, রিডিং দিবা। মাইক্রোফিলামেন্ট একটা লাইনই মনে রাখবা, মাইক্রোফিলামেন্ট অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি, শেষ। আর তেমন কিছু এখানে দেখার দরকার নাই। রিডিং রিডিং রিডিং। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এখানেও তেমন কিছু দেখার দরকার নাই, খালি দেখবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কয় ধরনের? 4 ধরনের, এটাই পড়লে হবে। আর একটু মনে রাখতে পারো কি কি? কেলানি ভাই, মনে রাখবা কেলানি ভাই, কেলানি ভাই মানে ক্যারাটিন, লেমিন এবং হচ্ছে নিউরোফিলামেন্ট এবং ভাইভেন্টিন, এই 4 ধরনের ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। এটার কাজ কি? রিডিং দিবা। এখন দেখবা কি ম্যাক্সিমাম কোষীয় কঙ্কালের কাজ কি? দৃঢ়তা, যান্ত্রিক দৃঢ়তা, ঠিক আছে, আকৃতি প্রদান, এগুলোই হবে ঘুরে ফিরে, এগুলো হচ্ছে কমন কাজ। সকল কোষীয় অঙ্গনের কমন কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান, আকৃতি প্রদান, এগুলো হচ্ছে কমন কাজ। তাহলে কমন কাজ, এগুলো হচ্ছে কমন কাজ, যে কোনো কোষীয় কঙ্কাল সাইটোস্কেলেটনের কমন কাজ হচ্ছে এগুলো। সো এগুলো তিনটার ক্ষেত্রেই লিখে দিতে পারবা, যদি প্রশ্ন কমন না পড়ে ভুলে যাও, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। কোষ গহ্বরে তেমন কিছু পড়ার নাই, কোষ গহ্বরে যে পর্দা, পাতলা পর্দা আবদ্ধ করে রাখে তাকে আমি বলি টোনোপ্লাস্ট, এটাই আমি আগেও ক্লাসেও পড়াইছিলাম, ঠিক আছে? আর কোষ গহ্বর যদি বড় হয়, সেই বড় কোষ গহ্বরটা থাকবে কই? শুধুমাত্র উদ্ভিদ কোষে, প্রাণী কোষে কোনো বড় কোষ গহ্বর পাওয়া যায় না, থাকলেও সেটা খুব ছোট থাকে। আর এটার একমাত্র কাজ, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কোষরস ধারণ করা, ঠিক আছে, 1 নাম্বার কাজ। 2 নাম্বার ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পিএস রক্ষা করা। পরীক্ষায়, মেডিকেল ভর্তি পরীক্ষায় কয়েকবার প্রশ্ন আছে পিএস রক্ষা করা কাজ। উত্তরে যদি কোষ গহ্বর থাকে এবং সাইটোপ্লাজম থাকে, তার মধ্যে মনে রাখবা কোষ গহ্বর দাগানো হচ্ছে বেস্ট অ্যান্সার। যদি কোনো কারণে কোষ গহ্বর না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তুমি দাগাবা কি? সাইটোপ্লাজম। ক্লিয়ার? এটা কিন্তু একটু কনফিউজিং এমসিকিউ, এটা কয়েকবার ভর্তি পরীক্ষায় আসা অনেক স্টুডেন্টকে মানে ভুয়ান্তিতে ফেলছে কি অ্যান্সার করবে না করবে। আচ্ছা, বাহিরের পানি চাপ রক্ষা করে, আচ্ছা বর্জ্য পদার্থ ধারণ করে, এটা তো আরেকটা ইম্পর্টেন্ট কাজ। আমরা জানি কোষ গহ্বর থাকে কি জন্য? বর্জ্য পদার্থগুলো এটার ভিতরে রাখার জন্য, এটা আমরা সবাই জানা উচিত, ঠিক আছে, এগুলো 9-10 দিয়ে পড়ছি। তো এগুলোই মনে হয়। সো এই জন্য কোষ গহ্বরের কাজটা একটু 3 স্টার। কোষ গহ্বরের ওভারঅল কাজটা একটু খুব ভালো করে পড়বা, অন্যগুলো রিডিং দিতে বললো, এটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? সো আজকের জন্য এতটুকুই। আমরা হচ্ছে যত ধরনের খুচরা অঙ্গাণু আছে টান দিয়ে পড়ানোর চেষ্টা করছি, আমারও কষ্ট হয়েছে, তোমাদেরও কষ্ট হয়েছে, কিছু করার নাই, এটা তোমাদের ভালোর জন্যই করছি আগে, ঠিক আছে? দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আমার মনে হয় না তোমাদের কোনো কোশ্চেন আছে, এখন চাইলে 1 মিনিট আমি দেখি, কারো কোশ্চেন থাকলে আমি সেটা অ্যান্সার করার ট্রাই করবো। ভর্তি হয়ে এখন জিজ্ঞেস করতেছো শর্ট সিলেবাস কবে শেষ করবো? 6 মাস।
আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় না ক্লাস রিলেটেড কোনো কোশ্চেন আছে, এগুলো তোমাদের চ্যাট বক্সে অ্যান্সার করা যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই। তোমাদের সাথে আবার দেখা হতেছে তোমাদের রবিবার ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।